ওকে, সো তাহলে আজকে আমাদের এন্ডোক্রাইনোলজি ফার্স্ট টেস্টে যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা শুরু করবো সেশন। আর ডায়াবেটিস, তার সাথে হচ্ছে মেটাবলিক মেডিসিন যেটা সেটা আছে আর কি ইনক্লুডেড। তো যেটা বলতেছিলাম যে আমার সেই পরীক্ষায় দেখা যায় এন্ডোক্রাইনোলজি থেকে বলে আর কি যে 14টা কোশ্চেন আসবে, কিন্তু ইউজুয়ালি দেখা যায় 17-18টার মতো কিন্তু কোশ্চেন পরীক্ষাতে আসে। হ্যাঁ, সেই জন্য এটা কিন্তু খুব প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। ওকে, সো আমরা টোটাল কোশ্চেন আছে এখানে 400 12। হ্যাঁ, সো আমরা অ্যাটলিস্ট 400 কোশ্চেন পর্যন্ত পাস করবো আর কি 4 দিনে। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। হ্যাঁ, সো মোস্ট লাইকলি ডায়াগনোস কি হতে পারে, এখানে ডেটা ইন্টারপ্রিটেশন গুলো যদি আমরা একটু খেয়াল করি, প্যারাথাইরয়েড হরমোনের মানটা দেখেন এরকম নর্মাল ভ্যালু প্রতিটা পরীক্ষার সময় আপনাকে কিন্তু দিয়ে দিবে। হ্যাঁ, পাশাপাশি নর্মাল ভ্যালু কোনটার কত, সেই জন্য নর্মাল ভ্যালুগুলো মুখস্থ না করলেও হবে, তবে মুখস্থ করে ফেললে ভালো, যেগুলো একদম কমন আর কি। আসলে ক্যালসিয়াম, ফসফেট, প্যারাথাইরয়েড, পটাশিয়াম, সোডিয়াম যেগুলো লাগে, ম্যাগনেসিয়াম। হ্যাঁ, মোটামুটি 15-20টার একটু যদি মানে আইডিয়া রাখা যায় তাহলে ভালো আর কি পরীক্ষার জন্য। হ্যাঁ, তাহলে প্যারাথাইরয়েড হরমোনের মাত্রা এখানে আমাদের বেশি আছে নর্মাল থেকে 9.5। ক্যালসিয়াম লেভেলও কিন্তু বেশি আছে 2.82, প্লাস ফসফেটের লেভেলও কিন্তু আমাদের বেশি আছে 1.8। তাহলে তিনটার পরিমাণে বেশি, ক্যালসিয়াম, ফসফেট এবং প্যারাথাইরয়েড হরমোনের বেশি, সাথে ক্রিয়েটিনের পরিমাণও বেশি আছে 697। এই ডেটা 3-4টা দিয়ে কিন্তু আমরা একটা ডায়াগনোসিস বুঝতে পারি কি হতে পারে। কেউ বলতে টার্সিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। এক্স্যাক্টলি, সো এটা হচ্ছে টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। ওকে, তো যেটা আমরা বলে থাকি যে টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে, পরীক্ষায় কিন্তু একটা কথা বলবে, সেটা হচ্ছে যে পেশেন্টটা হেমোডায়ালাইসিসে আছে। হ্যাঁ, অথবা পেশেন্টটা হচ্ছে এন্ড স্টেজ রেনাল ফেলিওর আছে, এই ধরনের কথাটা ওরা মানে ইনিশিয়ালি বলে থাকবে আর কি। ওকে, এইটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে যে পেশেন্টটা একদম হেমোডায়ালাইসিস পাচ্ছে, যে পেশেন্টটা এন্ড স্টেজ রেনাল ফেলিওর আছে, সেই পেশেন্টের ক্ষেত্রে মেইনলি আমাদের দেখা যাবে ফসফেটটা বেশি থাকে, ক্যালসিয়ামও বেশি থাকে, প্যারাথাইরয়েড হরমোনও বেশি থাকে। সো তখন আমরা কিন্তু ডায়াগনোস চলে যাব, এটা হচ্ছে টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আর যদি দেখেন যে নর্মাল একটা পেশেন্টের ক্ষেত্রে জাস্ট ক্যালসিয়ামটা বেশি আছে, ফসফেটটা কম আছে, প্যারাথাইরয়েড হরমোনটা নর্মাল অথবা একটু বেশি আছে, তখন ডায়াগনোস কি করব? প্রাইমারি। সেটা হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। তাহলে ক্যালসিয়ামটা বেশি থাকবে, প্যারাথাইরয়েড হরমোনের মানটা নর্মাল অথবা একটু বেশি থাকতে পারে নর্মাল থেকে, আর ফসফেটের পরিমাণটা হচ্ছে কম থাকবে, সেটা হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আর সেকেন্ডারি ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারিতে ফসফেটটা বাড়ে, প্যারাথাইরয়েড হরমোনের পরিমাণ বাড়ে, আর ক্যালসিয়ামের পরিমাণটা হচ্ছে সেকেন্ডারিতে কম থাকে, এবং সিকিডি, পেশেন্টের সিকিডি আছে এই কথাটা বলবে। হ্যাঁ, পেশেন্টটা হেমোডায়ালাইসিস পায় বা এন্ড স্টেজ রেনাল ফেলিওর আছে, এই কথাগুলো কিন্তু সাধারণত সেকেন্ডারিতে বলবে না, বলবে যে পেশেন্ট হচ্ছে ক্রনিক রেনাল ফেলিওর একটা পেশেন্ট, এই কথাটা বলবে আর কি। হ্যাঁ, আমরা যদি একটু সিনিয়রটা খেয়াল করি, a 62 years old woman who is treated with the long term hemodialysis, এই যে দেখেন ওরা কিন্তু কোশ্চেনের মধ্যে এই কথাটা বলছে যে লং টার্ম হেমোডায়ালিসিস পেশেন্টটা পাচ্ছে, তার মানে পেশেন্ট হচ্ছে এন্ড স্টেজ রেনাল ফেলিওর পেশেন্ট। আর এজ এ পেশেন্ট হচ্ছে টাইপ 1 ডায়াবেটিক্স এর পেশেন্ট ছিল আর কি, সেখান থেকে তার রেনাল ফেলিওর ডেভেলপ করছে। সো এটা মোস্ট লাইকলি ডায়াগনোস জানতে চাইছে, সো আমাদের ডায়াগনোস হচ্ছে টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আচ্ছা, যেটা পরীক্ষায় ট্রিটমেন্টের মধ্যে আসে, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমের ট্রিটমেন্ট অফ চয়েস কি জানি, মনে আছে? প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম হ্যাঁ, প্যারাথাইরয়েডেক্টমি ডেফিনেটলি। ট্রিটমেন্ট হচ্ছে প্যারাথাইরয়েডেক্টমি করতে হবে। আর সেকেন্ডারিটার ট্রিটমেন্ট আসে কি জানি দিতে হয় সেকেন্ডারিতে, সেকেন্ডারি ভিটামিন ডি ভাইয়া। ওকে, সো ভিটামিন ডি আর হচ্ছে ক্যালসিয়াম, রাইট, এক্স্যাক্টলি। ওকে, সো 2 নম্বর কোশ্চেন আসে আমরা, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? হ্যাঁ, মোস্ট লাইকলি ডায়াগনোসিস, 29 years old man is brought to the emergency department, he was found unconscious state এসে পাওয়া গেছে by the ambulance service, having collapsed at a darts match. আচ্ছা, his family history reveals a brother with the type 1 diabetes আছে। ওকে, ব্লাড টেস্ট শোজ দ্য ফলোইং রেজাল্ট, গ্লুকোজ লেভেল কিন্তু অনেক কম, তার মানে এখানে আনকনশিয়াস হওয়ার কারণটা হচ্ছে পেশেন্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়াতে চলে গেছে। এখানে ইনসুলিন হচ্ছে মোর দেন 500 পিকোমোল পার লিটার, দেখেন নর্মাল রেঞ্জ কিন্তু 15 থেকে 100, তার মানে হচ্ছে ইনসুলিন লেভেলটা বেশি, তার হচ্ছে সুগার লেভেল অনেক কমে গেছে। সি পেপটাইডের পরিমাণটা হচ্ছে লেস দেন 0.2, তার মানে সি পেপটাইডের পরিমাণ কিন্তু নর্মাল যে লোয়ার লেভেল আছে তার চেয়ে কিন্তু কম আছে, তার মানে সি পেপটাইডের পরিমাণ কমে গেছে। So what is the most likely diagnosis? Insulinoma, type 1 diabetes mellitus, type 2 diabetes mellitus, insulin resistance, factitious hypoglycemia. Right.
কোনটা হতে পারে? ফ্যাকটিশিয়াস হাইপোগ্লাইসেমিয়া। ফ্যাকটিশিয়াস হাইপোগ্লাইসেমিয়া। আর কেউ বলবেন? ফ্যাক্টিশাস। রাইট। সো এটা হচ্ছে ফ্যাকটিশিয়াস হাইপোগ্লাইসেমিয়া। ওকে। সো কিভাবে আমরা ডায়াগনোসটা করব সেটা হচ্ছে গিয়ে যে এখানে আমরা নর্মালি যেটা জানি যে কোনো পেশেন্টের যদি ইনসুলিন এন্ডোজেনাসলি সিক্রেশন বেশি হইতো আর কি, লাইক হচ্ছে ইনসুলিনোমা আছে, অথবা পেশেন্টটা যদি সালফোনাইল ইউরিয়া খায়, তাদের ক্ষেত্রে দেখা যেত ইনসুলিন লেভেলটাও বেশি থাকতো, তার সাথে আর যেটা বেশি থাকতো সেটা হচ্ছে সি পেপটাইড। হ্যাঁ, তাহলে ইনসুলিন যদি এন্ডোজেনাসলি সিক্রেশন হয়, তাহলে ইনসুলিনের সাথে প্রো ইনসুলিন হিসাবে আমাদের সি পেপটাইডটাও রিলিজ হয়, তার সাথে তাহলে ইনসুলিনও বাড়বে, এন্ডোজেনাস যদি কোনো কজ হয় তার সাথে সি পেপটাইডের পরিমাণও বাড়বে। আর যদি এক্সোজেনাস অর্থাৎ বাহির থেকে যদি কেউ ইনসুলিন নেয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ইনসুলিনের পরিমাণ বেশি থাকবে, বাট সি পেপটাইডের পরিমাণটা হচ্ছে কম থাকে আর কি, যেহেতু এন্ডোজেনাসলি সি পেপটাইডটা রিলিজ হয়, এক্সোজেনাসলি যেহেতু সি পেপটাইডের সাথে নেয় সেহেতু হচ্ছে আমাদের সি পেপটাইডের পরিমাণ কম থাকে আর ইনসুলিনের পরিমাণ হচ্ছে বেশি থাকে আর কি। আর যেহেতু সি পেপটাইড কম আর ইনসুলিন বেশি, সো এটা হচ্ছে পেশেন্টটা বাইরে থেকে সে এক্সটার্নালি সে হচ্ছে ইনসুলিন বডিতে নিছে, যার জন্য তার হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া হয়েছে আর কি। তবে এই ক্ষেত্রে দেখবেন হিস্ট্রিতে যে কথা তারা বলে দিবে সেটা হচ্ছে কোনো একটা মেডিকেল পার্সনের নাম ওরা বলবে, লাইক পেশেন্টটা বলবে যে নার্স হতে পারে, ফার্মাসিস্ট হতে পারে, ডক্টর হতে পারে, অর্থাৎ মেডিকেলের সাথে যারা রিলেটেড তারাই হচ্ছে ইউজুয়ালি ড্রাগ এবিউজের সাথে মেইনলি রিলেটেড থাকে আর কি। এই জন্য কিন্তু এই কোশ্চেনটা তো ওরা দেয় নাই, সাধারণত পরীক্ষার হলের কোশ্চেনগুলোতে এটা দিয়ে থাকে। সো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষার সিনারিতে এটা বেশ আসছিল আর কি কয়েকবারই। So next question হচ্ছে 42 years old woman emergency department with palpitation নিয়ে আসছে and shortness of breath, তাহলে palpitation সাথে shortness of breath. Recent thyroid function test of the hospital computer revealed that THS less than 0.05, তার মানে THS এর পরিমাণ কিন্তু কমে গেছে, তার মানে হাইপারথাইরয়েডের মতো একটা অবস্থা। মার্কলি এলিভেটেড, টোটাল T4 এর পরিমাণ হচ্ছে বাড়ছে। ইউ অ্যারেঞ্জ ব্লাড testing. So, which of the following would be the most consistent with the Graves' disease? Respiratory acidosis, decreased partial pressure of oxygen, increased partial pressure of carbon dioxide, decreased partial pressure of carbon dioxide, decreased pH. Right. কোনটা হতে পারে? ইনক্রিজ পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড। Okay. না সরি, অক্সিজেন, সরি না, এটা অক্সিজেন বার করছে। Right. ব্লাড হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা যদি একটু মিলিয়ে নিই, লাইক এখানে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ আছে, তাই না? তার মানে এটা একটা অ্যাকিউট কন্ডিশন, তার শর্টনেস অফ ব্রেথ। অথবা হাইপার থাইরয়েডের যে পেশেন্ট গুলো থাকে এদের কিন্তু কিছুটা ভেন্টিলেশন বেশি থাকে, যেটা আমরা মানে হাইপার ভেন্টিলেটেড যে পেশেন্ট গুলো থাকে তাদের সাথে একটু তুলনা করতে পারি আর কি। তাহলে শর্টনেস অফ ব্রেথ কন্ডিশন এবং যে হাইপার থাইরয়েডিজম থাকে তাদের কিন্তু ভেন্টিলেশন রেসপিরেটরি রেটটাও কিছুটা বেশি থাকে। সো রেসপিরেটরি রেট যখন বেশি হবে তখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি হবে, বের হবে না বডিতে ঢুকবে কার্বন ডাইঅক্সাইড? কমে যাবে, এখানে ডিক্রিজ পিসিও2 হবে। তাহলে বডি থেকে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে বের হয়ে যাবে, দ্যাট মিন্স বডিতে হচ্ছে অক্সিজেন কার্বন জমে যাবে। ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে কমে যাবে। আর উল্টাটা ঘটবে, বডির মধ্যে অক্সিজেনের পরিমাণটা হচ্ছে কিছুটা বেড়ে যাবে, ডিক্রিজ না হয়ে অক্সিজেন পার্শিয়াল প্রেসার অক্সিজেনটা হচ্ছে বেড়ে যাবে। রেসপিরেটরি অ্যালকোহলিসিস হবে। পেশেন্টের যে ফিচারটা আছে তার সাথে আমরা এটা মিলাইলে কিন্তু আমাদের এটা মিলে যাবে। হ্যাঁ, তাহলে এখানে হবে আমাদের ডিক্রিজ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। Okay. So what is the most likely causes of this clinical picture? Most likely causes, 42 years old man with a long standing HIV, তাহলে অনেক দিন ধরে তার HIV infection আছে, present for review. He has been taking the antiretroviral therapy for 5 years, তাহলে 5 বছর ধরে antiretroviral খাচ্ছে and has been relatively free of associated disease, তার মানে controllable আছে আর কি HIV তার কন্ডিশনটা। So you notice an examination that he appears to have loss of subcutaneous fat on his arms, leg এবং face, তাহলে face arms থেকে তার fat হচ্ছে loss হয়েছে and increase the deposition of fat around his abdomen. Okay, এই যে একটা লং স্ট্যান্ডিং অনেকদিন ধরে একটা অ্যান্টিরেট্রোভাইরাল খাচ্ছে, এখন তার পেরিফেরাল ফ্যাটের হচ্ছে লস হয়েছে কিন্তু অ্যাবডোমিনাল ফ্যাটের পরিমাণ হচ্ছে বেড়ে গেছে, এটাকে কি বলা হয় কেউ বলতে পারেন? এই কন্ডিশনটা কি নামে ডাকা হয়? লাইপোডিস্ট্রফি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে লাইপোডিস্ট্রফি। হ্যাঁ, লাইপোডিস্ট্রফি। আমরা এই নেফ্রোলজি যখন পড়ছিলাম তখন একটা ক্লাসের সাথে লাইপোডিস্ট্রফিটা অ্যাসোসিয়েটেড ছিল, ফেশিয়াল ফ্যাট ওয়াস্টিং আর কি ওই শব্দটা ছিল, মনে আছে ওইটা কোন ডিজিজের সাথে?
ফেসিয়াল ফ্যাট ওয়াস্টিং? মেসেঞ্জিও ক্যাপিলারিতে মানে টাইপ 1 এ। টাইপ 1 না 2? টু ছিল। টাইপ টাইপ 2 ছিল, ঠিক আছে, টাইপ 2 ছিল। ওকে, ফেসিয়াল ফ্যাট ওয়াস্টিং ওইটা ছিল টাইপ 2 তে, এমসিজিএন টাইপ 2। আচ্ছা, সো এটা হচ্ছে রেট্রোভারাল থেরাপি যদি অনেক ধরে নেয় তাহলে পেরিফেরাল যে ফ্যাটটা থাকে সেগুলো হচ্ছে ওয়াস্টিং হয় আর সেন্ট্রাল অ্যাবডোমিনাল অ্যাডিপোসিটি ডেভেলপ করে আর কি। সো এটাই হয়েছে যেহেতু সে 5 বছর ধরে এন্টিরেট্রোভারাল নিচ্ছে। সো হিজ লিপিড abnormal, ওকে, উইথ দ্য রেজ টিজির পরিমাণ বাড়ছে, এন্টিরেট্রোভারাল খাইলে টিজির পরিমাণ এমনিই বাড়ে যায়, and low HDL এর পরিমাণ হচ্ছে কমে গেছে। So what is the most likely causes of this clinical picture? A Antiretroviral related lipod, এটাই, হ্যাঁ, antiretroviral related A lipodystrophy. হবে Right. Okay. So what is the next step in obtaining the diagnosis? কি করতে পারি next step এ? 55 years old woman who has 6-month history of weight gain. তাহলে 6 মাস ধরে তার weight gain হচ্ছে। She is otherwise well and takes no medication. On examination her body mass index হচ্ছে 28, তার মানে বেড়ে গেছে কিছুটা, এবং ব্লাড প্রেশার কিন্তু বেশি আছে 170/100, and she has a round and red face and slightly atrophy of her arms muscle. Proximal muscle wasting আছে, আবার এদিকে কিন্তু মানে মুন শেপ একটা ফেস হয়ে গেছে। সো রেনাল ফাংশন টেস্ট এন্ড ইউরিন অ্যানালিসিস হচ্ছে নরমাল। ওকে, এমনি যদি আমরা বলি এটা ডায়াগনোসিস কি বলা যায়? পুশিং কুশিং সিনড্রোম। এটা হচ্ছে কুশিং সিনড্রোম। সো পরীক্ষায় এই সিনারিটাই দেয়, ওরা বলবে যে একটা পেশেন্ট 4-5 মাসে তার ওয়েট হচ্ছে গেইন করছে, তার সাথে হাইপারটেনশন এবং হচ্ছে আপনার এই মুন ফেস টোন ফেস, এটা না দিয়ে অনেক সময় অ্যাবডোমিনাল স্ট্রায়া, হ্যাঁ, এই শব্দটা কিন্তু বেশি দিয়ে থাকে আর কি। তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ ইন অবটেনিং দ্য ডায়াগনোসিস? এ লো ডোজ অফ dexamethasone suppression test urinary catecholaminé collection, 5-year collection, abdominal ultrasound, CT of the abdomen. কোনটা করব তাহলে? dexamethasone তাহলে এটা হচ্ছে লো ডোজ ডেক্সামেথাসোন লো ডোজ সাপ্রেশন। ডেক্সামেথাসোন। এটা হচ্ছে আমরা ইনিশিয়ালি করব কুশিং সিনড্রোমকে এক্সক্লুড করার জন্য। আচ্ছা, এখন এই ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট রিলেটেড কিছু ঝামেলা আপনাদের হয়তো অনেকে ম্যাক্সিমাম ক্লিয়ার থাকে, তারপর আমি একটু বলে দেই যে আমরা যখন একটা কুশিং সিনড্রোম সাসপেক্ট করব তখন কিন্তু আমরা ইনিশিয়ালি টেস্ট হচ্ছে লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করতে হবে। লো ডোজ মানে হচ্ছে 1 মিলিগ্রাম ডেক্সামেথাসোন দেওয়া হয় আর কি, হ্যাঁ। সো এটা হচ্ছে রাত 9টার দিকে 10টার দিকে দেওয়া হয়, তারপরের দিন সকালে গিয়ে আমরা কর্টিসলের পরিমাণটা হচ্ছে মেজার করি। তো আগের দিন রাতের বেলা 10টার দিকে আমরা ডেক্সামেথাসোন দিলাম লো ডোজ, দেওয়ার পরে যদি পরের দিন সকালে গিয়ে আমরা কর্টিসলটা মেজার করি, মেজার করে যদি দেখি যে কর্টিসলের পরিমাণ আপনার কমে গেছে, ঠিক আছে, কমে গেছে, তখন কিন্তু আমরা তাকে কুশিং সিনড্রোম বলতে পারবো না। ওকে, নরমাল মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা নরমাল আছে, যেহেতু আমি ডেক্সামেথাসোন দিছি সেহেতু তার মানে আমাদের কর্টিসলের পরিমাণটা নরমালের যে কমে গেছে আর কি, তখন আমরা এটাকে বলবো যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা ভালো আছে, দ্যাট মিনস হচ্ছে নেগেটিভ ফিডব্যাকে সেটা ইনহিবিটেড হয়েছে আর কি। আর যদি দেখি আমি বাইরে থেকে ডেক্সামেথাসোন দেওয়ার পরেও পেশেন্টের কর্টিসলের পরিমাণটা আপনার কমে নাই, নর্মাল আছে অথবা নর্মালের চেয়ে বেশি আছে, তখন সেই ক্ষেত্রে আমার ডায়াগনোস কিন্তু হবে কুশিং সিনড্রোম। ওকে, তাহলে 500 এর বেশি সাপ্রেশন দেওয়ার পরে, লো ডোজ ডেক্সামেথাসোন দেওয়ার পরে যদি পেশেন্টের কর্টিসলের পরিমাণ পরের দিন সকালে কর্টিসলের পরিমাণ নর্মাল থাকে অথবা নর্মালের চেয়ে বেশি থাকে, তখনই কিন্তু আমি বলবো যে এই পেশেন্টের কুশিং সিনড্রোম আছে। ওকে, আর যদি ডেক্সামেথাসোন লো ডোজ আগের দিন রাতে 10টার দিকে দেওয়ার পরে পরের দিন সকাল 9টা যদি দেখি যে কর্টিসল লেভেলটা হচ্ছে কমে গেছে নর্মালের চেয়ে, তখন আমরা বলবো তার অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা তার কুশিং সিনড্রোম নাই, নর্মাল পেশেন্ট। হ্যাঁ, এটা গেল হচ্ছে আমরা কুশিং সিনড্রোমটাকে মানে ডায়াগনোস করলাম যে তার কুশিং সিনড্রোম আছে। এখন নেক্সট যেটা করতে হবে যে এই কুশিং সিনড্রোমটা কোন জায়গার কারণের জন্য হয়েছে, এটা কি পিটুইটারি কারণে হয়েছে নাকি একটোপিক কোনো কজের জন্য হয়েছে নাকি অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইটসেলফ নিজের কারণে হয়েছে, এটাকে আমাকে এক্সক্লুড করতে হবে। সো এটা এক্সক্লুড করতে হলে যে টেস্টটা করতে হয় সেটাকে বলে লোকালাইজেশন টেস্ট, এবং ওইটার নাম হচ্ছে হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। ওকে, তাহলে হাই ডোজ ডেক্সামেথাসোন বলতে সাধারণত 8 মিলিগ্রাম ডেক্সামেথাসোন দেওয়া হয় আর কি, হ্যাঁ, ইউজুয়ালি। তো 8 মিলিগ্রাম ডেক্সামেথাসোন আগের দিন রাতের বেলা দিবে, পরের দিন সকালে আমরা হচ্ছে কর্টিসল লেভেলটা দেখবো 9টার দিকে, যদি দেখি যে কর্টিসল লেভেলটা তার হচ্ছে কমে গেছে হাই ডোজ দেওয়ার পরে, কর্টিসল লেভেল যদি কমে যায় তখন আমরা চিন্তা করব এটা হচ্ছে পিটুইটারি কারণে তার কুশিং সিনড্রোম ডেভেলপ করছে। আর এই
কুশিং সিনড্রোমটাকে পিটুইটারি গ্ল্যান্ড রিলেটেড করে যদি কারো কুশিং সিনড্রোম হয়, এটাকে বলা হয় কুশিং ডিজিজ। ওকে, কুশিং ডিজিজ পিটুইটারি কারণে। এখন কেন এখানে কমলো? কারণ হচ্ছে হাই ডোজ ডেক্সামেথাসোন কাউকে যদি দেওয়া হয়, তাহলে এই হাই ডোজটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডকে ইনহিবিট করে অ্যাসিটিএস সিক্রেশনটা যেন না হতে পারে। হ্যাঁ, কারণ পিটুইটারি গ্ল্যান্ড থেকে কিন্তু অ্যাসিটিএস সিক্রেশন হয়। সো হাই ডোজ ডেক্সামেথাসোন কাউকে দিলে তাহলে হাই ডোজটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের অ্যাসিটিএস কে ইনহিবিট করবে। তাহলে অ্যাসিটিএস সিক্রেশন যদি কমে যায়, তখন আলটিমেটলি অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসলের সিক্রেশন পরিমাণ কমে যাবে। সো এটা হচ্ছে আমাদের পিটুইটারি কারণে তার কুশিং সিনড্রোম ডেভেলপ করছে, এবং এটাকে বলা হয় কুশিং ডিজিজ। ওকে, আর হাই ডোজ দেওয়ার পরেও যদি আমার পরের দিন সকালে কর্টিসলের পরিমাণ নর্মাল থাকে অথবা হাই থাকে, তখন আমার দুইটা কারণ হতে পারে। একটা হতে পারে অ্যাড্রেনাল গ্ল্যান্ড তার নিজের মধ্যেই কোনো সমস্যা আছে, বেশি বেশি করে কর্টিসল সিক্রেশন করতেছে, অথবা অন্য কোনো জায়গা থেকে তার এসিটিএস রিলিজ হচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তার এসিটিএস এর পরিমাণটা মেজার করতে হবে। যদি এসিটিএস এর পরিমাণটা মেজার করে দেখি যে বডিতে এসিটিএস এর পরিমাণ বেশি আছে, তখন আমরা বলবো যে এটা হচ্ছে একটোপিক কারণ। একটোপিক কারণ মানে ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে স্মল সেল লাং ক্যান্সারের জন্য হতে পারে। আর যদি দেখি যে অ্যাসিটেস এর পরিমাণ কম আছে, তখন আমরা চিন্তা করব যে এই সমস্যাটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের নিজেরই। ঠিক আছে, তখন এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড কুশিং বলা হয়ে থাকে। আর যদি অ্যাসিটিএস এর পরিমাণ বেশি থাকে, সেটাকে বলে একটোপিক অ্যাসিটিএস সিক্রেশন রিলেটেড তার কুশিং সিনড্রোম, স্পেশালি স্মল সেল লাং ক্যান্সার। সো এইটা হচ্ছে আমার মোটামুটি মানে এই ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট রিলেটেড পয়েন্টগুলো। আমি আরেকটু সামারাইজ করে দিচ্ছি টোটাল জিনিসটাকে। প্রথম কথা হচ্ছে লো ডোজ ডেক্সামেথাসোন দিব আগের দিন রাতে 10টার দিকে, পরের দিন সকালে আমরা কর্টিসল লেভেলটা মেজার করব। যদি কর্টিসল লেভেলটা কমে যায় লো ডোজ দেওয়ার পরে, তখন আমরা বলবো যে নর্মাল তার অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আর যদি কর্টিসল লেভেলটা না কমে, যদি বেড়ে যায় অথবা নর্মালও থাকে, তখন আমরা এটা বলবো যে কুশিং সিনড্রোম। তারপর আমরা লোকালাইজেশন টেস্টে যাব, হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন আগের দিন রাতে 10টায় দিব 8 মিলিগ্রাম। দেওয়ার পরে পরের দিন সকাল 9টায় হচ্ছে আমরা কর্টিসল মেজার করব। যদি দেখি কর্টিসলের পরিমাণ কমে গেছে, তখন সেটা আমরা বলবো কুশিং ডিজিজ ডিউ টু পিটুইটারি কজ। কেন হাই ডোজ দিলে যেটা হয় সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের এসিটিএস এর পরিমাণ সিক্রেশন কমে যায়, ফলে আলটিমেটলি অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসলের পরিমাণ হচ্ছে কমে যায় এটা। আর 2 নম্বর হচ্ছে যদি হাই ডোজ ডেক্সামেথাসোন দেওয়ার পরেও যদি আমি দেখি যে পেশেন্টের কর্টিসলের পরিমাণ পরের দিন সকালে হাই আছে অথবা নর্মাল আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে এসিটিএস লেভেলটা মেজার করতে হবে। তখন এসিটিএস লেভেলটা মেজার করে যদি দেখি যে এসিটিএস এর পরিমাণ হচ্ছে কম, তখন আমরা বলবো যে এটা আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড রিলেটেড কুশিং। আর যদি এসিটিএস এর পরিমাণ বেশি থাকে, তাহলে আমরা চিন্তা করবো এটা একটোপিক কজ লাইক স্মল সেল লাং ক্যান্সারের জন্য তার কুশিং সিনড্রোম ডেভেলপ করছে। সো এটা। আর আরেকটা হচ্ছে যদি ডেফিনিটিভ ইনভেস্টিগেশন মানে বলা হয়, তাহলে সেটা হচ্ছে ইনফেরিয়র পেট্রোসল যে সাইনাস আছে সেখান থেকে যদি আমরা ব্লাড স্যাম্পল নেই, ওই জায়গার ব্লাড স্যাম্পল থেকে যদি আমরা এসিটিএসটা মেজার করি, এসিটিএস এর পরিমাণ, কারণ পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনটা বের হয় সেটা হচ্ছে পেট্রোসল সাইনাসে পড়ে আর কি সিক্রেশনটা। সেই জন্য ওই জায়গা থেকে সরাসরি ব্লাড নিয়ে যদি আমরা এসিটিএসটা মেজার করতে পারি, তাহলে এটা হচ্ছে একদম মোর একুরেটলি একটা আমরা রেজাল্ট পাবো আর কি। যদি ওইখানে দেখি যে না তার এসিটিএস এর পরিমাণ নর্মাল আছে, তাহলে তো আমরা বলবো যে তার পিটুইটারি গ্ল্যান্ড রিলেটেড তার কুশিং সিনড্রোম না, অন্য কোনো কারণ হতে পারে আর কি। হ্যাঁ, আর যদি দেখে যে এসিটিএস এর পরিমাণ বেশি আছে, তখন এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড রিলেটেড তার কুশিং সিনড্রোম। ওকে, তো এইটুকু আমাদের একটু মনে রাখলে হবে। এই হচ্ছে আমাদের ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট রিলেটেড কথাগুলো আর কি। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উড সাজেস্ট দ্য পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম টাইপ 1? সো আমরা সিলিয়াক ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়া এবং ডায়াবেটিস ইনসিপিটাস, রাইট? কোনটা হবে? পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম টাইপ 1 এর সাথে রিলেটেড কোনটা থাকে? এনিওয়ান? Type 2 diabetes mellitus, নো, নো, hypocalcemia, এক্স্যাক্টলি। ঠিক আছে, এটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া, কারণ তাদের হাইপোপ্যারাথাইরয়েডিজম থাকে। হ্যাঁ, এপিএস টাইপ 2 এর ক্ষেত্রে আর কি, অটোইমিউন পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম টাইপ 1 এর ক্ষেত্রে হাইপোপ্যারাথাইরয়েডিজম থাকে। তাহলে হাইপোপ্যারাথাইরয়েডিজম থাকলে তাদের হচ্ছে
হাইপোক্যালসিমিয়া হবে। আমরা যদি পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম টাইপ 1 এবং টাইপ 2 চিন্তা করি, ঠিক আছে, টাইপ 1 এবং টাইপ 2 এর একটা কমন ডিজিজ আছে, নামটা কি? দুইটাতে থাকে কমন, কি সেটা? এডিসন Addison. প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, সো এডিসন ডিজিজটা হচ্ছে দুইটাতে কিন্তু কমন, টাইপ 1 এও কমন, টাইপ 2 তেও কিন্তু এডিসন ডিজিজটা একদম কমন দুইটাতে। এখন টাইপ 1 এর ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম থাকে। হ্যাঁ, টাইপ 1 কে আমি কিভাবে আলাদা করব? সেটার ক্ষেত্রে আমার টাইপ 1 এর ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে মিউকোকিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস, ঠিক আছে? মিউকোকিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস, এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস অফ দ্য পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম। যদিও হাইপোক্যালসিমিয়া মোর দেন 90% কেসে পাওয়া যায়, বাট মিউকোকিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস এইটাও কিন্তু আমার দিবে আর কি পরীক্ষাতে। আচ্ছা, আর সাথে যেটা ওই ভাইয়া যেটা বললো যে হাইপোথাইরয়েডিজম থাকে, এটা থাকবে আর কি, হ্যাঁ। তার মানে এই তিনটা রিলেটেড করে হচ্ছে টাইপ 1 পলিগ্ল্যান্ডুলার। আর টাইপ 2 এর ক্ষেত্রে তো আমাদের এডিসন ডিজিজ থাকবেই, তার সাথে যেটা হয় গিয়ে আমাদের টাইপ 1 ডায়াবেটিস থাকে, তার সাথে হচ্ছে এডিসন ডিজিজ থাকে, তারপরে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম প্রাইমারি হাইপারথাইরয়েডিজম থাকে, তারপরে ভিট্রিলিগো থাকে, তারপর পার্নিশিয়াস এনিমিয়া থাকে, মানে আদার্স যত অটোইমিউন ডিজিজ গুলো আছে সেগুলোকে টাইপ 2 এর সাথে নিয়ে গেছে আর কি। এই পার্নিশিয়াস থাকে না ভাই, এখানে পার্নিশিয়াস তো নাই, এখানেই আছে ওই যে মাইসথেনিয়া গ্রেভিস আছে, সিলিয়াক আছে, ভিটিলিগো আছে, এগুলো আছে। অল ও টাইপ সরি ভাইয়া, সরি পার্নিশিয়াস আছে আছে ভাইয়া, সরি সরি। আছে, বাকি সব অল টাইপ আর কি। মেইনলি টাইপ 1 এর একটু খেয়াল রাখেন, তাহলে বাকি যা আছে সব টাইপ 2 তে পালা দিবেন আর কি, হ্যাঁ। প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজম, দ্যাট মিন্স হাইপোক্যালসিমিয়া, আর এডিসন ডিজিজ, আর হচ্ছে আমার ওই হাইপোথাইরয়েডিজম, হ্যাঁ। ক্যান্ডিডিয়াসিস তাহলে এখানে এই এই কন্ডিশন গুলো, হ্যাঁ, হাইপোপ্যারাথাইরয়েডিজম, মিউকোকিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস আর অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এই তিনটা পয়েন্ট হচ্ছে আমার টাইপ 1 এর জন্য খুব এসেনশিয়াল, হ্যাঁ, মেইনলি। ওকে, তারপরটা আসি আমরা, which of the following is the most likely diagnosis? Most likely diagnosis কি হতে পারে? 51-year-old woman is seen in the endocrine clinic. She underwent the subtotal thyroidectomy for hyperthyroidism 5 years previously, has been prescribed thyroxine 100 microgram once daily পাচ্ছে। ওকে, এখানে থাইরয়েড স্ট্যাটাস তার যেটা আছে, টিএসএস এর পরিমাণ কিন্তু 55, অনেক বেশি। আচ্ছা, আবার এখানে T4 এর পরিমাণ তার হচ্ছে 24, সেটাও নরমালের আপার সাইডে আছে, কিন্তু টিএসএস কিন্তু সাপ্রেসড হয় নাই। আচ্ছা, T3 পরিমাণটা তার নরমাল রেঞ্জে আছে। ওকে, সো হুইচ অফ দ্য ফল ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? পোর কমপ্লায়েন্স উইথ দ্য থাইরক্সিন, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, রেজিস্ট্যান্স টু দ্য থাইরয়েড হরমোন, আর লাস্ট ওয়ান থাইরয়েড স্টিমুলেটিং হরমোন প্রোডিউসিং টিউমার। রাইট, কোনটা হতে পারে? আচ্ছা, এখানে দেখেন যে অপশনগুলো আছে আর কি, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, তারপরে প্রাইমারি তো হবেই না, সার্জারি করছে তার, সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, রেজিস্ট্যান্স টু থাইরয়েড হরমোন, আর এটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন প্রোডিউসিং টিউমার। এখানে পেশেন্ট কিন্তু থাইরক্সিন রিপ্লেসমেন্ট পাচ্ছে 100 মাইক্রোগ্রাম ওয়ান্স ডেলি, হ্যাঁ। ফ্যাক্ট হচ্ছে 100 মাইক্রোগ্রামে একটা পার্সনের, নর্মাল পার্সনের ক্ষেত্রে কিন্তু আমাদের এনাফ টু মেনটেন হার থাইরয়েড স্ট্যাটাস, হ্যাঁ। কিন্তু এখানে যেটা হয়েছে গিয়া, তার টিএইচএস এর পরিমাণটা কিন্তু বেশি, তার মানে পেশেন্টটা হাইপোথাইরয়েড স্টেটে আছে, এটা টিএইচএস দিয়ে আমরা কিন্তু বলতে পারি, যেহেতু টিএইচএসটা সাপ্রেসড হয় নাই, তাহলে পেশেন্ট হচ্ছে হাইপোথাইরয়েড স্টেটে আছে। এখন পরীক্ষা যেদিন করতে গিয়ে যাবে আর কি, ধরেন এই দিন বা এর আগের দিন সে কি করলো, বেশি করে থাইরক্সিন খায়, পোর কমপ্লায়েন্স হ্যাঁ, বেশি করে থাইরক্সিন খায়, যার জন্য তার T4 এর পরিমাণটা হচ্ছে বেড়ে গেল, কারণ থাইরক্সিন মানে তো T4 যেটা আমরা জানি, সো T4 এর পরিমাণ হচ্ছে বেশি আছে। আর এদিকে টিএসএস এর পরিমাণটা কিন্তু T4 এর লগে মানে কম্পেয়ার করে ওই পরিমাণ বাড়ে নাই আর কি, হ্যাঁ, জাস্ট নর্মাল মতো আছে আর কি। সো এটা যেটা বলা যায়, সে মানে রেগুলারলি খায় না, মানে উল্টাপাল্টা খায়, মানে কমপ্লায়েন্সটা তার ভালো না, যে ভাই বললো যে পোর কমপ্লায়েন্সে। সো এটাই হচ্ছে তার এখানে তার থাইরয়েড স্ট্যাটাসটা আর কি। আর আদার্স গুলা তো আসলে মিলবে না, কারণ যদি মিলতো তাহলে আমার প্রাইমারি হাইপার থাইরয়েডিজমেও তো আমার যেটা হয়তো হাইপার থাইরয়েডিজমে, হ্যাঁ, টিএইচএস এর পরিমাণ অনেক কমে যেত। জিনিস তো মনে কর যে আমার মতো লোক কখনো ফেস করে নাই, কখনো পায় নাই বা এই পায় নাই, যেমন সে আপন লোকদের কাছে গেছে, তখন হয়তো এক একজন ইচ এন্ড এভরিওয়ান তাদের মতো করে, কারণ আমার আমার ইয়াটা তো আমার, মানে আমার কষ্টটা তো আমার। সুশীল ওকে, সো আমি ভাবছি আমাদের রিলেটেড কথা বলতেছিল, সেই জন্য একটু অফ ছিলাম।
আচ্ছা যাক, তাহলে পোর কমপ্লেক্স অফ দ্য থাইরক্সিন এটা আর কি রেগুলারলি খায় না, পরীক্ষা করার আগের দিন সে খাইয়ে আসছে আর কি বেশি করে। ওকে, সো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? এখানে ক্রিয়েটিনের পরিমাণটা হচ্ছে 132, ওকে একটু বেশি আর কি। পটাশিয়ামটা আপার সাইড, সোডিয়ামটা হচ্ছে লোয়ার সাইড। হ্যাঁ, পটাশিয়ামটা আপার সাইড, সোডিয়ামটা হচ্ছে লোয়ার সাইড, রাইট। সো কোনো পেশেন্টের মানে এমআরসিপি পরীক্ষায় আর কি যদি কোনো পেশেন্টে এরকম একটা সিনারি পান, সোডিয়ামটা কম, পটাশিয়ামটা একটু বেশি আছে, আপার সাইডে আছে, আপনি মাথায় একটা ডায়াগনোসিস অবশ্যই নিয়ে আসতে হবে, সেটা কি? এডিসন এডিসন এক্স্যাক্টলি, সো এটা হচ্ছে এডিসন ডিজিজ বা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ইন্ডিকেট করে। হ্যাঁ, এডিসন ডিজিজ যেটা আমরা জানি যে অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি হয়। সো অ্যালডোস্টেরনের নর্মাল যে কাজ থাকে সেটা হচ্ছে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করানো আর পটাশিয়ামকে বের করে দেওয়া। তো যদি এডিসন ডিজিজ, তো সাধারণত অ্যালডোস্টেরন থাকবে না, সেই জন্য সে হচ্ছে সোডিয়াম ধরে রাখতে পারবে না, বের হয়ে যাবে ইউরিনের সাথে, এবং বডি থেকে ওয়াটারও বের হয়ে যাবে। হ্যাঁ, সো যার জন্য সোডিয়াম হচ্ছে কম। আর যেহেতু অ্যালডোস্টেরন নাই, সেহেতু হচ্ছে পটাশিয়ামকে বের করতে পারতেছে না, তার মানে পটাশিয়ামটা পরিমাণ হচ্ছে বডিতে বাড়তেছে। জাস্ট এইটুকু আপনাকে সিনারি দিবে, জাস্ট হচ্ছে আপনার যে এডিসন ডিজিজ পেশেন্টরা আছে এমআরসি পরীক্ষায়। হ্যাঁ, তাহলে কোনো একটা পরীক্ষার কোশ্চেনে, এমআরসি পরীক্ষার কোশ্চেনে কোনো পেশেন্টের যদি সোডিয়াম কম থাকে, তার সাথে পটাশিয়ামটা যদি বেশি থাকে, অবশ্যই ডিডি নিয়ে আসতে হবে আমাদের এডিসন ডিজিজে। আচ্ছা, আমরা একটু পড়ি অন্যগুলো। 29 years old woman present with a sudden onset severe headache এবং vomiting আছে accompanied by the double vision and difficulty looking to the sides. So she admits to feeling increasingly tired over the past few months and having low libido. On examination, BP কিন্তু 120/70, pulse হচ্ছে 85 regular. He has postural drop in the blood pressure, 15 millimeter of mercury. There is the bitemporal superior quadrantopia আছে, হ্যাঁ, bitemporal superior quadrantopia. Okay. Which of the following is the most likely diagnosis? Pituitary Pituitary apoplexy. tumor, pituitary apoplexy, subarachnoid hemorrhage, tension headache, last one is viral meningitis. Right. Apoplexy. অ্যাপোপ্লেক্সি তাহলে এটা হচ্ছে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, তাই না? সো এটার কারণটা কি? সিম্পল ডায়াগনোসিস। হ্যাঁ, সাবঅ্যারাকনোয়েড হ্যামোরেজের মতো ফিচার, তার সাথে ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি আছে, আপনার ডায়াগনোসিস পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। এখন সাবঅ্যারাকনোয়েডের মতো ফিচার কি চিন্তা করবো? এই যে দেখেন, পেশেন্টের এখানে বলছে সাডেন অনসেট সিভিয়ার হেডেক। হ্যাঁ, তার মানে এটা ইন্ডিকেট করে সাবঅ্যারাকনোয়েড হ্যামোরেজের যে পেশেন্টগুলো থাকে তারা কিন্তু এইভাবেই প্রেজেন্ট করে আমাদের কাছে, যে সাডেন অনসেট সিভিয়ার হেডেক, মানে স্পেশাল অক্সিপিটাল হেডেক নিয়ে মেনলি প্রেজেন্ট করে। সো এই একটা শব্দ কিন্তু ওরা নিয়ে আসছে। ওকে, তার সাথে ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি, সো এটাই হচ্ছে আমাদের পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। এটার কারণ কি? এখানে যেটা হয়েছে পিটুইটারি গ্ল্যান্ডে হ্যামোরেজ হয়, তাই না? আমরা যেটা জানি পিটুইটারি অ্যাপোপ্লেক্সিতে পিটুইটারি গ্ল্যান্ডে হ্যামোরেজ হয়। তাহলে হ্যামোরেজ হইতে হইতে পিটুইটারি গ্ল্যান্ডটা বড় হয়ে গেছে, সেটা আলটিমেটলি হচ্ছে অপটিক কায়াজমাকে চাপ দিছে, যার জন্য আমাদের বাইটেম্পোরাল সুপিরিয়র কোয়াড্রান্টোপিয়া ডেভেলপ করছে আর কি। হ্যাঁ, অপটিক কায়াজমাতে চাপ দেওয়ার জন্য। আবার এদিক দিয়ে যেটা হয়েছে গিয়ে পেশেন্টের, তার হচ্ছে ডাবল ভিশন, ওই যে এটা মানে সুপিরিয়র অপটিক কায়াজমাতে চাপ দেওয়ার জন্য হয়েছে আর কি। আর এদিকে যেটা হচ্ছে ফিলিং টায়ার্ড হওয়ার কারণ হচ্ছে তার যে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করছে। ওকে, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি যার জন্য হচ্ছে, কারণ যেহেতু পিটুইটারি গ্ল্যান্ডটা হ্যামোরেজ হয়ে গেছে, তার মানে এখানে তার হরমোনগুলো তো সিক্রেশন হচ্ছে না, অ্যাড্রেনাল এসিটিএস এর পরিমাণে সিক্রেশন হচ্ছে না, যার জন্য তার অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করছে, যার জন্য পেশেন্টের টায়ার্ডনেস আসছে, পেশেন্টের ভমিটিং একটা ভাবও চলে আসছে। হ্যাঁ, নজিয়া ভমিটিং এগুলো থাকে। আর সাথে হচ্ছে ল লিবিডো, যেহেতু পিউটারি গ্ল্যান্ডে ইনভলভ, সো আমাদের যে গুনাডোট্রপিক যে হরমোনগুলো আছে সেগুলো তো সিক্রেশন হচ্ছে না, তাহলে লিবিডো কিন্তু কমে গেছে। আবার এখানে পোস্টুরাল হাইপোটেনশন আছে, দ্যাট মিনস এটাও ইন্ডিকেট করে পেশেন্ট হচ্ছে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে আছে। আর আমরা তো এখানে দেখলাম ইলেকট্রোলাইট একটা ইমব্যালেন্স আছে পেশেন্টের সোডিয়াম এবং পটাশিয়ামে, তাহলে এটা হচ্ছে আমাদের পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। ওকে, ফাইন। A 20 years old woman present with the anxiety এবং weight loss, হ্যাঁ, anxiety weight loss with increased appetite, এইটুকু দিয়ে যদি আমরা একটা ডায়াগনোস করতে চাই, কি বলতে পারি? hyperthyroidism, হ্যাঁ, সো এটা হচ্ছে হাইপারথাইরয়েডিজমের একটা ফিচার। সো হার ব্লাড টেস্ট রিভিল হচ্ছে ফ্রি T4 যেটা 44, তার মানে এটা বেশি আছে, টিএইচএস এর পরিমাণ কিন্তু কমে গেছে। ওকে, সো হুইচ অফ দ্য ফলোইং ফাইন্ডিংস উড সাজেস্ট মোস্ট স্ট্রংলি দ্যাট শি হ্যাজ গ্রেভস ডিজিজ? সো হাই ESR, হাই T3 concentration but normal T4, a high titer of thyroid stimulative hormone receptor antibodies এবং লো থাইরয়েড আপটেক টেকনিশিয়ান স্ক্যান আর নোডুলার থাইরয়েড ভিজিবল আল্ট্রাসাউন্ড। Yeah. অ্যান্টিবডি Exactly.
কেসিন তাহলে অ্যান্টিবডি। রাইট। সো থাইরয়েড গ্র্যাভস ডিজিজের ক্ষেত্রে যেটা হয় গিয়া মেইনলি তো এটা অটোইমিউন ডিসঅর্ডার। সো এই ক্ষেত্রে আমাদের থাইরয়েড স্টিমুলেটিং যে অ্যান্টিবডি সেটা হচ্ছে মেইনলি পজিটিভ থাকে। তবে এটা হচ্ছে স্টিমুলেটিং একটা রিসেপ্টর স্টিমুলেটিং অ্যান্টিবডি, হ্যাঁ। কিন্তু গ্র্যাভস ডিজিজ কিন্তু রিসেপ্টর ইনহিবিটরিও অ্যান্টিবডি প্রোডাকশন হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু থাকে। গ্র্যাভস ডিজিজ পেশেন্টগুলো হাইপোথাইরয়েড স্ট্যাটাস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। ইভেন গ্র্যাভস ডিজিজ পেশেন্টগুলো কিন্তু ইউথাইরয়েড অবস্থায় আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। মানে গ্র্যাভস ডিজিজ তিন ভাবেই প্রেজেন্ট করতে পারে, হাইপো, ইউ এবং হাইপারথাইরয়েড। মেইনলি হাইপারথাইরয়েড নিয়ে কিন্তু প্রেজেন্ট করে থাকে। ওকে। 24 years old adult man present with the transient left-sided weakness on his arms. তাহলে একটা transient weakness আছে তার হাতের দিকে, which resolved after a few hours, and his only other history of note is reduced libido and inability to maintain the erection. তাহলে reduced libido, inability to maintain the erection, সাথে এই দিকে একটা left-sided arm weakness এর কথা বলা আছে। On examination, he appears to have the spotty skin pigmentation. That is skin pigmentation, spotty skin pigmentation. You notice the heart murmur and there is the suggestion of the left atrial mass on echocardiography. His prolactin level taken to বেড়ে গেছে 2000. Okay, what is the most likely diagnosis? Left atrial myxoma, Canary complex, and prolactinoma, protein C deficiency, somatic symptom disorder. Right. যদি এটা আমাদের পাস মেডিসিনও নাই, মাগরাবিতো নাই, এই টপিকটা কেউ কি জানেন কি হতে পারে? ওকে, এটা হচ্ছে কার্নি কমপ্লেক্স। হ্যাঁ, এই ডিজিজটাকে বলা হয়, এটাকে বলা হয় কার্নি কমপ্লেক্স। স্পেশালি যে জিনিসটা খেয়াল রাখতে হবে, লেফট এট্রিয়াল মিক্সিমা থাকে, হ্যাঁ, এই পেশেন্টের। তো লেফট এট্রিয়াল রিজনে একটা মাস টাইপ লেশন আছে, ওরা কিন্তু ইকোকার্ডিওগ্রামে এটা পাইছে, ওরা বলে দিছে। তো যেহেতু একটা প্যাডাঙ্কুলেটেড মাস, এটা হচ্ছে আমাদের মাইট্রাল যে বাল্বটা থাকে সেটাকে অনেক সময় অক্লুড করে দেয়, সেটার জন্য হচ্ছে একটা হার্ট মারমার থাকে, স্পেশালি মাইট্রাল বাল্ব স্টেনোসিস রিলেটেড করে যে মারমারটা, সেই মারমারটা হচ্ছে পাওয়া যায়। এবং এই পেশেন্টগুলোর অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি থাকে, যার জন্য তাদের হচ্ছে স্কিন পিগমেন্টেশন চলে আসে। হ্যাঁ, স্কিন পিগমেন্টেশন চলে আসে এবং তাদের পিটুইটারি গ্ল্যান্ডে অ্যাডেনোমা ডেভেলপ করে, অনেক সময় প্রোলাক্টিনোমা ডেভেলপ করে। সো প্রোলাক্টিনের পরিমাণ এখানে বাড়ছে, যার জন্য তার রিডিউস লিবিডো হয়েছে আর কি। হ্যাঁ, লিবিডোর পরিমাণ কমে গেছে এবং মেনটেন্যান্স অফ দ্য ইরেকশনে তার প্রবলেম হচ্ছে। সো এটা হচ্ছে এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে আমাদের কার্নি কমপ্লেক্স। সো এই কোশ্চেনটা একটু দাগে রাখবেন, একটু পড়ে ফেলতে হবে। হ্যাঁ, it is an autosomal dominant condition caused by the inactivating mutation of the protein kinase A on chromosome number 17. The diagnosis of carni complex can be made if there is two features out of the following and one features are affected first degree relatives. যেহেতু autosomal dominant সেই জন্য ফ্যামিলি স্টেটে তার পজিটিভ থাকবে। তো একটা হচ্ছে স্কিন পিগমেন্টেশন থাকবে, মিক্সোমা থাকবে, লেফট এট্রিয়াল, আর এন্ডোক্রাইন টিউমার রিলেটেড কিছু প্রবলেম থাকবে, লাইক হচ্ছে প্রাইমারি পিগমেন্টেড নোডুলার অ্যাড্রেনোকর্টিক্যাল ডিজিজ থাকবে। দ্যাট মিনস হচ্ছে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি নিয়ে পেশেন্টগুলো প্রেজেন্ট করে। বাট ইট অলসো অ্যাসোসিয়েটেড দ্য সার্টুলি সেল টিউমার, গ্রোথ হরমোন অর প্রোলাক্টিন প্রোডিউসিং পিটুইটারি অ্যাডেনোমা করতে পারে, থাইরয়েড অ্যাডেনোমা করে, ওভারিয়ান সিস্টও করে থাকে। ওকে, পরেরটা আসি আমরা। পরের কোশ্চেনে যেটা জানতে চাচ্ছে, which of the following is the most useful intervention in the short term with respect to the joint destruction? Joint destruction. 61-year-old woman with a history of type 2 diabetes admitted to the ED following a fall. She admits to instability affecting her left ankle. On review, there is a clear destruction of the left ankle joint with the Charcot's arthropathy. Although she tells you she is not in significant pain. Okay, so which of the following is the most useful intervention in short term with respect to her joint destruction? Calcium and vitamin D, immobilization of the bone, improve the glycemic control, no intervention is required, referral for ankle fusion. immobilization তাহলে ওরা কিন্তু অলরেডি বলে দিছে এটা হচ্ছে চারকোট আর্থোপেডির একটা পেশেন্ট, তাই না? তাহলে চারকোট আর্থোপেডির পেশেন্টের ট্রিটমেন্টের ফার্স্ট অপশন হচ্ছে ইমোবিলাইজেশন করতে হবে, ইমোবিলাইজেশন করতে হবে এবং অ্যাটলিস্ট হচ্ছে অ্যারাউন্ড মানে 4-5 মাসের মতো ইমোবিলাইজেশন রাখতে হবে আর কি, কাস্ট করে। আচ্ছা, এটা হচ্ছে একটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তার গ্লাইসেমিক কন্ট্রোলটা অবশ্যই স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, এটা। আর চারকোট আর্থোপেডিয়া কেন ডেভেলপ হয়? কারণ হচ্ছে পেশেন্টের ডায়াবেটিস থাকলে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়,
আর পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য হচ্ছে তাদের ভাস্কুলারিটি হচ্ছে বেড়ে যায়, লাইক হচ্ছে পেরিফেরাল যে জয়েন্ট থাকে স্পেশালি অ্যাঙ্কেল জয়েন্টটাকে ইনভলভ করে সবচেয়ে বেশি, শোল্ডার জয়েন্টও হতে পারে, তবে অ্যাঙ্কেল জয়েন্টে মোর কমনলি এফেক্টেড হয়ে থাকে আর কি। হ্যাঁ, তো পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য তাদের হচ্ছে ব্লাড সাপ্লাই বাড়ে পেরিফেরাল জয়েন্টের ব্লাড সাপ্লাই বাড়লে অস্টিওক্লাস্ট যেটা আছে তার অ্যাক্টিভিটি হচ্ছে বেড়ে যায়, আর অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায় কিন্তু আমাদের আলটিমেটলি জয়েন্টটাকে ডিস্ট্রাকশন করা, বোনসটাকে ডিস্ট্রাকশন করা, মানে ভিতর থেকে ক্যালসিয়াম গুলাকে বের করে নিয়ে আসা, ফলে আলটিমেটলি হচ্ছে জয়েন্টটা হচ্ছে মানে বোনসটা হচ্ছে ইজিলি ফ্র্যাজাইল হয়ে যাবে, ভেঙে যাবে আর কি। হ্যাঁ, তো এই পেশেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা প্রথম হচ্ছে কাস্টিং করব, ইমোবিলাইজেশন করতে হবে, তারপরে আমরা যেটা করব তাকে গ্লাইসেমিক কন্ট্রোলটা মেনটেন করতে হবে। আর যেহেতু এখানে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, সেহেতু কিন্তু আমাদেরকে এই পেশেন্টকে অবশ্যই বিসফসফোনেট দিতে হবে। হ্যাঁ, বিসফসফোনেট। তো এটা হচ্ছে তার ম্যানেজমেন্ট অপশন আর কি ফর 4 কোর্স আর্থোপ্যাথি। Okay, so next question, which of the following test would be most useful in establishing the diagnosis? Diagnosis establish করতে কোন টেস্টটা করব? 50 years old man present with a history of panic attack, palpitation, sweating, headache এবং flushing আছে। তাহলে অনেকগুলো কথা বলছে, panic attack, palpitation, sweating, headache এবং flushing. On examination, his pulse rate হচ্ছে 120, বিপি কিন্তু অনেক বেড়ে গেছে, রাইট? Urinary catecholamine level elevated over 24 hour period, রাইট? এইটুকু দিয়ে আমরা একটা ডায়াগনোসিস যদি বলতে চাই, কি হতে পারে ডায়াগনোসিস? হচ্ছে ফিউক্রোমোসাইটোমা। হ্যাঁ, সো পেশেন্টের যদি কোনো পেশেন্টের হেডেক থাকে, হ্যাঁ, হেডেক উইথ হাইপারটেনশন, এমআরসিপি পরীক্ষায় আপনি ডিডি ফিউক্রোমোসাইটোমা নিয়ে আসতে হবে। হ্যাঁ, তার সাথে ওরা আরো কিছু দিছে, প্যানিক অ্যাটাক, পালপিটেশন, সোয়েটিং, ফ্লাশিং, হ্যাঁ, হার্ট রেটে কিন্তু বেড়ে গেছে। আর এখানে নরএড্রেনালিনের পরিমাণ বাড়ছে, সাধারণত বাড়ে ক্যাটাকোলামাইন গুলো। সো ইনিশিয়াল আল্ট্রাসাউন্ড স্ক্যান করছে বা অ্যাবডোমেন রিভিল হচ্ছে নো মাস অন দা মানে কোনো মাস টাইপ কোনো লেশন পায় না। তার মানে ফিউক্রোমোসাইটোমা আমরা যেটা বলি যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে সাধারণত অ্যাডেনোমা ডেভেলপ করে, সেখান থেকে এটা হয় আর কি, বাট ওইখানে কোনো মাস টাইপ কোনো লেশন পায় নাই, তার মানে এটা হচ্ছে এক্সট্রা অ্যাড্রেনাল কোনো কারণে তার ফিউক্রোমোসাইটোমা হয়েছে আর কি। So a CT scan of the abdomen doesn't shows any adrenal mass. হ্যাঁ, তারা বলে দিছে সিটি স্ক্যানে কোনো অ্যাড্রেনাল মাস টাইপ কোনো লেশন পায় নাই, তাহলে এক্সট্রা অ্যাড্রেনাল, তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের বাইরে কোনো সোর্স থেকে তার হচ্ছে ক্যাটাকোলামাইন গুলো রিলিজ হচ্ছে আর কি। So which of the following test would be most useful in establishing the diagnosis? Repeated ultrasound scan after interval, genetic testing the rat proto-oncogene mutation, MRI করব, so renal angiography করব, আর হচ্ছে BG স্ক্যান করব। এক্স্যাক্টলি, সো এটা হচ্ছে আমরা এমআইবিজি স্ক্যানটা এখন করতে হবে, যেহেতু ওরা সিটি স্ক্যান, এমআরআই, ইনিশিয়াল ইনভেস্টিগেশন তো সিটি করে, সিটি স্ক্যান করে দেখলো যেহেতু যে পেশেন্টের কোনো অ্যাড্রেনাল মাস নাই, তাহলে আমার অন্য জায়গায় তার থেকে এইগুলা রিলিজ হচ্ছে কিনা, সো সেই জায়গার সোর্সটা বের করতে হলে তার মানে ফিউক্রোমোসাইটোমা রিলেটেড যেই অ্যাড্রেনাল মেডুলাতে যে সেল টাইপ গুলো থাকে সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমাদের এমআইবিজি স্ক্যানটাই মেইনলি করতে হবে। নেক্সট স্টেপ। আর ফিউক্রোমোসাইটোমা পেশেন্টের ট্রিটমেন্টটা পরীক্ষা আসে কি জানি দেওয়া হয়, মনে আছে? ব্লাড প্রেশার কন্ট্রোল তথা ফিউক্রোমোসাইটোমা ট্রিটমেন্টে ফেনোক্সিবেনজামিন, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষা অনেকবার আসছে। ওকে, ইয়েস। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, হুইচ হরমোন ইজ ইট মোস্ট ইম্পর্টেন্ট টু রিপ্লেস ইন দিস পেশেন্ট? হ্যাঁ, রিপ্লেস। An 18 years old girl present to the ED with the episode of shortness of breath on exercise. Exercise is shortness of breath. Our parents have always been reluctant to use the medical services for themselves and their children. And therefore, this patient has never been registered with the GP. BP পরিমাণ তার 155/88, pulse হচ্ছে 82 regular. একটা সিস্টোলিক মারমার আছে পেশেন্টের, হ্যাঁ, সিস্টোলিক মারমার। ওকে, আর এদিকে ইউ অলসো নোটেড দ্যাট শি ইজ শর্ট স্ট্যাচার এন্ড ওয়েপিং অফ দ্য নেক, রাইট? সো এটা ডায়াগনোসিস কি বলা যায় পেশেন্টের? এটা হচ্ছে টার্নার সিনড্রোম। হ্যাঁ, তাহলে শর্ট স্ট্যাচার, ওয়েপ নেক, এটা একটা পয়েন্ট। আর এখানে এই যে একটা সিস্টোলিক মারমার আছে, কি কারণে টার্নার সিনড্রোমে সিস্টোলিক মারমার হয়? এক্স্যাক্টলি, এওরটিক বাল্ব স্টেনোসিস, স্পেশালি বাইকাসপিড এওরটিক। হ্যাঁ, এয়ার হবে ভাইয়া, এয়ার, ইয়েস।
এটা ও হচ্ছে সরি, অ্যাওর্টিক কি স্টেনোসিস, হ্যাঁ। ও আচ্ছা, অ্যাওর্টিক এওটিক স্টেনোসিসের জন্য স্টেনোসিস। মেনলি ইয়েস, তাদের মারমারটা হয় টার্নার সিনড্রোমের পেশেন্টে বাইকাসপিড অ্যাওর্টিক বাল্ব থাকে, ওকে। সো টার্নার সিনড্রোমের পেশেন্টের যদি কোনো কোশ্চেনে অ্যাওর্টিক স্টেনোসিস শব্দটা দেয়, তাহলে আরেকটা স্টেনোসিস থাকে, সেটা কি স্টেনোসিস জানি, মনে আছে? টার্নার সিনড্রোমে সেটা হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা থাকে, হ্যাঁ। এটা কিন্তু অ্যাসোসিয়েশন, হ্যাঁ, এটা একটা অ্যাসোসিয়েশন। অর্থাৎ সাধারণত পরীক্ষাতে ওরা বলবে যে একটা পেশেন্টের শর্ট স্ট্যাচার, ওয়েবড নেক, এটা সেটা বলবে। তার সাথে বলবে যে তার ইনফ্রা স্কেপুলার রিজনে অথবা মিড থোরাসিক রিজনে একটা হচ্ছে মারমার আছে, সিস্টোলিক মারমার আছে, হ্যাঁ। সো এই পেশেন্টের ডায়াগনোসিস কি, তখন কিন্তু আমরা ডায়াগনোসিস বলি টার্নার সিনড্রোম, হ্যাঁ। অথবা ওরা বলতে পারে অ্যাওর্টিক রিজনে একটা সিস্টোলিক মারমার আছে ডিউ টু অ্যাওর্টিক স্টেনোসিসের জন্য আর কি। সো এটাই মনে রাখতে হবে যে টার্নার সিনড্রোম পেশেন্টের অ্যাওর্টিক স্টেনোসিসের সাথে তাদের কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা থাকে আর কি, হ্যাঁ? এখন হুইচ হরমোন ইজ ইট মোস্ট ইম্পর্টেন্ট টু রিপ্লেস ইন দিস পেশেন্ট? টার্নার সিনড্রোম পেশেন্ট কোন হরমোনটা আমরা দিব? গ্রোথ হরমোন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, পালসেটাল গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, আর একটা লুটিনাইজিং হরমোন, রাইট? কোনটা দিব? সেটেল গোনাডোট্রপিক নো। স্ট্রোজেন। এখানে আমরা এস্ট্রোজেন। এক্স্যাক্টলি। সো টার্নার সিনড্রোমের পেশেন্টের ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি থাকে, হ্যাঁ। তো সেই জন্য আমাদেরকে ইস্ট্রোজেনটা দিতে হবে। কেন দিতে হবে? স্পেশালি তাদের অস্টিওপোরোসিসটাকে মেইনলি প্রিভেন্ট করার জন্য, হ্যাঁ। টার্নার সিনড্রোম পেশেন্টকে অস্টিওপোরোসিস প্রিভেন্ট করার জন্য, প্লাস ইস্ট্রোজেন রিলেটেড যে ধরনের ডেফিসিয়েন্সি হলে যে ফিচারগুলো আসবে সেইগুলোকে মানে মিনিমাইজ করার জন্য তাদেরকে হচ্ছে ইস্ট্রোজেনটা দিতে হবে, হ্যাঁ? আর গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট যেখানে আমরা ইউজ করি সেটা হচ্ছে ক্যালম্যান সিনড্রোমে, হ্যাঁ। ক্যালম্যান সিনড্রোমের পেশেন্ট যদি বলে যে সে বাচ্চা নিতে চায়, কনসিভ করতে চায়, হ্যাঁ, তখন হচ্ছে আমরা পালস গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা তাকে দিব, আদারওয়াইজ নো। তাহলে ইস্ট্রোজেন। তাহলে এখানে ক্লিনিক্যাল ফিচার তো আমরা টার্নার সিনড্রোম পাইলামই, রিপ্লেসমেন্ট করতে হবে আমাদের ইস্ট্রোজেন মেইনলি, আর স্পেশালি অস্টিওপোরোটিক যে ফ্র্যাকচার থাকে মেইনলি এটাকে হচ্ছে আমরা প্রিভেন্ট করার জন্য আমরা তাকে ইস্ট্রোজেনটা দিই। ওকে, what is the most likely causes of his hypercalcemia? 71-year-old patient established sarcoidosis আসছে present for review। তাহলে এই যে সার্কোডোসিসের একটা পেশেন্ট, ওনারা জানতে চাইছে তার হাইপারক্যালসিমিয়ার কারণ কি। আমরা রেসপিরেটরি সিস্টেম যখন পড়ছিলাম তখন সার্কোডোসিস কিন্তু পড়ছি, এবং সেখানেও কিন্তু আমরা জানছি যে সার্কোডোসিস পেশেন্টের মানে ক্যালসিয়াম লেভেল বেশি থাকে। কেন বেশি থাকে আপনারা জাস্ট আনসার করবেন। প্রাইমারি হাইপারপ্যারাথাইরোইডিজমের জন্য, হিউমারাল হাইপারক্যালসিমিয়া অফ অর ম্যালিগন্যান্সি, ইনক্রিজ হাইড্রোক্সিলেশন অফ দ্য ভিটামিন ডি, সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরোইডিজম, মিল্ক অ্যালকালি সিনড্রোম। কোনটা ইনক্রিজ Increase hydroxylation হাইড্রোক্সিলেশন of অফ vitamin ভিটামিন D. ডি। হাইড্রোক্সিলেশন ভিটামিন। এক্স্যাক্টলি, তাহলে ইনক্রিজ হাইড্রোক্সিলেশন অফ ভিটামিন ডি এর জন্য স্পেশালি তাদের ক্যালসিয়াম লেভেলটা সার্কোডোসিস পেশেন্টে বেশি থাকে। সাধারণত হাইড্রোক্সিলেশনটা মেইনলি আমাদের কিডনিতে হয় নরমালি, তাই না? কিডনিতে হয়ে থাকে ওয়ান আলফা হাইড্রোক্সিলেস এনজাইমের সাহায্যে। আর সার্কোডোসিস পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যাদের যে ম্যাক্রোফেজ থাকে, যে ম্যাক্রোফেজ গুলো মানে গ্রানুলোমা ফর্ম করে আর কি, সেই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ থেকে হচ্ছে আমাদের এই ওয়ান আলফা হাইড্রোক্সিলেসটা হচ্ছে রিলিজ হয় আর কি। তো ওয়ান আলফা হাইড্রোক্সিলেসের যে কাজটা সেটা হচ্ছে আমাদের যেটা বলে থাকি যে ভিটামিন ডিটাকে অ্যাক্টিভ ভিটামিন ডিতে কনভার্ট করে 125 ডাইহাইড্রোক্সি কুলিক্যালসিফেরলে কনভার্ট করতে পারে। তো এই ঘটনাটাই হয়ে থাকে, যার জন্য আমাদের আনসারটা হচ্ছে ইনক্রিজ হাইড্রোক্সিলেশন অফ ভিটামিন ডি। সো যার জন্য হচ্ছে সার্কোডোসিস পেশেন্টের হচ্ছে ক্যালসিয়াম লেভেলটা বেড়ে গেছে আর কি। ওকে, which of the following is the most likely diagnosis? Most likely diagnosis কি হবে? এখানে thyroglobulin level is low, measure thyroid peroxidase antibody এবং TSH receptor antibodies এগুলো হচ্ছে নেগেটিভ। scintigraphy করছে লো or absent uptake in the gland। আর এখানে T4 এর পরিমাণ হচ্ছে তার বেশি আছে 32, বা THS এর পরিমাণ হচ্ছে তার কমে গেছে, আর বাকি প্লাটলেট এগুলো হচ্ছে কম। তার মানে একটা হাইপার থাইরয়েডের একটা স্টেট, থাইরোগ্লোবুলিন কম, তার কোনো অ্যান্টিবডিও নাই, সিন্টিগ্রাফিতে আপটেক কিন্তু নেয় নাই। ওকে, সো কি হতে পারে ডায়াগনোসিস? হাশিমোটো গ্রেভস, টক্সিক মাল্টিনোডুলার গয়টার, থাইরোটক্সিকোসিস ফ্যাকটিসিয়া, THS ওমা। কি হতে পারে? হাইড্রোক্সিকোসিস ফ্যাকটিসিয়া। ফ্যাকটিসিয়া, ডি ফ্যাকটিসিয়া। ডি এক্স্যাক্টলি, ফ্যাকটিসিয়া। এটা হচ্ছে ফ্যাকটিসিয়া। তার মানে সে বাইরে থেকে থাইরয়েড হরমোনটা সে
নিছে আর কি, হ্যাঁ খাইছে। তো বাইরে থেকে খাওয়াতে যেটা হয়েছে দেখেন, থাইরয়েড গ্ল্যান্ড তো যেহেতু বডিতে যদি ব্লাডে যদি আমাদের থাইরয়েড হরমোন বেশি থাকে, নর্মাল থাকে, থাইরয়েড গ্ল্যান্ডের তো দরকার নাই থাইরয়েড প্রোডাকশন করার, হ্যাঁ, যে জন্য তার থাইরোগ্লোবিলিনের পরিমাণ কিন্তু কমে গেছে। এটা হচ্ছে ডিউ টু নেগেটিভ ইনহিবিশনের জন্য এটা মেনলি হয়েছে আর কি। অর্থাৎ বডিতে থাইরক্সিন বেশি আছে, সো থাইরয়েড গ্ল্যান্ড ঠিক আছে, আমি তাহলে রেস্ট করি, আমার থাইরোগ্লোবিলিন প্রোডাকশন করার দরকার নেই, থাইরয়েড হরমোনও প্রোডাকশন করার দরকার নেই, যার জন্য তার থাইরোগ্লোবিলিন পরিমাণ কমে গেছে। আর যেহেতু বডিতে মানে সে বাহির থেকে বেশি বেশি থাইরয়েড নিচ্ছে, থাইরক্সিন নিচ্ছে, যার জন্য T4 এর পরিমাণটা কিন্তু বেড়ে গেছে। আর T4 যেহেতু বেশি আছে, সো THS কে সে ইনহিবিট করে কমাই ফেলছে আর কি। সো আলটিমেটলি এটাতে ফ্যাকটিসিয়ার জন্য হয়েছে। এখানে দেখেন আমি এই কথাটা বলছিলাম, এই ধরনের ঘটনাতে অবশ্যই কোনো একটা মেডিকেল পার্সনের কথা বলবেন, নার্স, সিস্টার, ডক্টর, ফার্মাসিস্ট, ঠিক আছে, অর্থাৎ যারা মেডিকেলের সাথে রিলেটেড সেই ধরনের পার্সনের কথা ওরা বলবে। হ্যাঁ, সো এটাই কিন্তু ওরা নিয়ে আসছে আর কি। 27 ইয়ার্স একটা ফার্মাসিস্ট এই কাজগুলো করছে। ওকে, পরে কোশ্চেন আসি। In terms of the primary prevention, what is the next therapeutic step in the cholesterol management? তাহলে এন অবেস 55 ইয়ার্স এর একটা পেশেন্ট হাইপার কোলেস্টেরোলিমিয়া নিয়ে আসছে, এলডিএল এর পরিমাণ তার বেশি, এইচডিএল এর পরিমাণ 1, এবং ওয়েল কন্ট্রোল টাইপ 2 ডায়াবেটিস, HbA1c এর মান হচ্ছে 48, হাইপারটেনশন আছে, লো কোলেস্টেরল ডায়েট ফর দ্য লাস্ট 6 মান্থ, এলডিএল তারপরেও তার 4.8 আছে। তার মানে প্রাইমারি প্রিভেনশন আমরা করব আর কি। সো ইনিশিয়ালি আমরা কি দিব? পায়োগ্লুটাজোন, তারপরে গ্যামফি ব্রোজিল, মেটফরমিন, স্ট্যাটিন, রেমিপেল। তাহলে আমরা হচ্ছে স্ট্যাটিন। স্ট্যাটিন। স্ট্যাটিনটা প্রাইমারি ক্ষেত্রে এখানে যেহেতু বলছে আর কি প্রাইমারি প্রিভেনশন করবে, প্রাইমারি প্রিভেনশনে স্ট্যাটিন কত মিলিগ্রাম দেয় মনে আছে, কে বলতে পারেন? 20 এক্স্যাক্টলি 20 আর পেশেন্টের যদি ধরো ইসকেমিক হার্ট ডিজিজ থাকতো, পেশেন্টের যদি এমআই 80 মিলিগ্রাম 80 হ্যাঁ, তখন সেটা সেকেন্ডারিতে কতটুকু দেই আমরা? 80 মিলিগ্রাম তাহলে সেকেন্ডারিতে হচ্ছে আমরা 80 মিলিগ্রাম আমরা দিয়ে থাকি। এখন প্রাইমারির ক্ষেত্রে ধরেন আমি তাকে 20 দিলাম, বাট কিন্তু তার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তার হচ্ছে এলডিএল এর পরিমাণ ইমপ্রুভ হচ্ছে না, সেক্ষেত্রে কতটুকু বাড়াইতে হবে? up to 80 তাহলে আপ টু 80 তে নিয়ে যেতে হবে। যদি 20 তে কাজ না হয় তাহলে হচ্ছে 80 তে নিয়ে যেতে হবে। Which of the following is the optimal step in her management? হ্যাঁ, অপটিমাল স্টেপ আমরা কি নিতে পারি? টিএইচএস এর পরিমাণ তার 7.2 আছে, তার মানে এটা একটু বেশির দিকে আছে টিএইচএস এর পরিমাণ। আর এখানে HbA1c এর মানটা 39, ভালোই আছে, কন্ট্রোল। আর ক্রিয়েটিনিনটা ওকে, পটাশিয়ামটা বেশি, সোডিয়াম কম। আচ্ছা, সোডিয়াম কম পটাশিয়াম বেশি, ডায়াগনোসিস কি? এডিসন এডিসন ডিজিজ। আর বাকিগুলোর মধ্যে দেখেন বাকিগুলো ভালো আছে, তাহলে একটা এডিসন পাইলাম। আর এখানে টিএইচএস এর মানটা তার একটু বেশি আছে, তার মানে টিএইচএস যেহেতু বেশি আছে তার মানে একটা হাইপোথাইরয়েড স্টেট আছে আর কি। একটা অটোইমিউন ডিজিজ থাকলে আরেকটা অটোইমিউন ডিজিজ সাধারণত থাকে। 27 years old woman who has suffered from the type 1 diabetes for 23 years and more recently from the celiac disease comes to the clinic. এটা একটা autoimmune disease কিন্তু clinic for review. She has had problem over the past few months and with increasing tiredness, lethargy, has fainted at work and she is off her food due to the increasing problem with the nausea. যেহেতু হাইপো অ্যাড্রেনালিজম আছে, সো তার নজিয়া ভাবটা চলে আসছে। অনলি মেডিকেশন অফ নোট ইনক্লুড হচ্ছে র্যামিপ্রিল পাচ্ছে, এবং হুইচ শি টেকস হচ্ছে ফর মাইক্রো অ্যালবুমিনিয়ার জন্য র্যামিপ্রিল পায়। অন এক্সামিনেশন বিপি কম, দেয়ার আর নো আদার সিগনিফিকেন্ট ফাইন্ডিংস। এখন ওনারা যেটা জানতে চাইছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অপটিমাল স্টেপ ইন হার ম্যানেজমেন্ট? স্টার্ট থাইরক্সিন 50, স্টপ হার র্যামিপ্রিল, অ্যারেঞ্জ শর্ট স্নাকটেন টেস্ট, ওকে, check T3, T4, reassure her that everything is okay. কি করব? অ্যারেঞ্জের শর্ট সাইডেক্টিভ। ওকে, সি। করবে রাইট, সি। এক্স্যাক্টলি, এটার আনসারটা হবে সি। হ্যাঁ, সো এখানে আমরা দেখতেছি পেশেন্টটা মাল্টিপল অটোইমিউন ডিজিজে ভুগতেছে, একদিকে থাইরয়েড আছে, আবার পেশেন্টের টাইপ 2 ডায়াবেটিস আছে, স্মিথ সিনড্রোম হ্যাঁ স্মিথ সিনড্রোম আছে, এপিএস টাইপ 2 হ্যাঁ এপিএস টাইপ 2, ইয়াস, তারপরে হচ্ছে এডিসন ডিজিজ আছে। সো যদি কোনো পেশেন্টের স্পেশালি ধরেন মাল্টিপল অটোইমিউন ডিজিজ থাকে, তার সাথে
অথবা যদি পেশেন্টের পিটুইটারি গ্ল্যান্ডের কোনো অ্যাবনর্মালিটি থাকে, যেই বিষয়টাকে অ্যাবনর্মালিটি বলতে প্যান হাইপোপিটুইটারিজম যদি থাকে আর কি কোনো পেশেন্টের, তাহলে যে অ্যাবনর্মালিটিটাকে আমাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ঠিক আছে? সো অ্যাড্রিনাল গ্ল্যান্ডে তার ঝামেলা আছে কিনা সেটাকে আমাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটিতে বের করতে হবে, কারণ অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে একটা লাইফ সেভিং পয়েন্ট, তাই না? সেই জন্য আমরা হচ্ছে ইনিশিয়ালি তার একটা শর্ট সিনাকটেন টেস্ট করব, তার হাইপো অ্যাড্রিনালিজমটা আছে কিনা সেটাকে আগে এক্সক্লুড করে ট্রিটমেন্ট আমাকে শুরু করতে হবে। এরপরে আমরা অন্য যা কিছু আছে এদের ট্রিটমেন্ট শুরু করবো আর কি। এই জন্য আমরা ফার্স্টলি তাকে একটা শর্ট সিনাকটেন টেস্ট করবো। এখানে এই কোশ্চেনে দেখেন একটা মজার জিনিস হচ্ছে, পেশেন্টের কিন্তু ডায়াবেটিস আছে, হ্যাঁ, পেশেন্টের ডায়াবেটিস আছে টাইপ 1, বাট তার HbA1c এর মানটা কিন্তু নর্মাল। কেন, কেউ বলতে পারেন? এটা কিন্তু নর্মাল। এটার কারণ হচ্ছে পেশেন্টে হাইপোঅ্যাড্রেনালিজমে ভুগতেছে, তার মানে পেশেন্টের বডিতে কিন্তু কর্টিসলের পরিমাণ কম, আর কর্টিসল কম মানে কিন্তু আলটিমেটলি তার বডিতে সুগার কিন্তু আলটিমেটলি কমে যাবে, তাই না? তাহলে অটোমেটিক্যালি তার মানে হাইপোঅ্যাড্রেনালিজমের জন্য তার টাইপ 1 ডায়াবেটিসটা তার কিন্তু কন্ট্রোলে চলে আসছে, ঠিক আছে? যার জন্য হচ্ছে HbA1c এর মানটা তার নর্মাল আছে আর কি, ডিউ টু তার এডিসন ডিজিজ আছে, সেই জন্য যেহেতু কর্টিসল কম, তাহলে ব্লাডে কর্টিসল কম মানে সুগার কম, তাহলে সুগার কম থাকা মানে তার ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে থাকা। ওকে, এই জন্য তার HbA1c এর মানটা একদম কন্ট্রোল। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্টলি একটা শর্ট সিনাকটেন টেস্ট করব। ওকে, what is the first line treatment আমরা কি করতে পারি? An overweight patient with a type 2 diabetes diet control diabetes is seen in the outpatient clinic despite following an appointment diet and increasing exercise 4 times a week, his blood glucose is still not well controlled. তাহলে টাইপ 2 ইনিশিয়াল ফেজ কিন্তু গেছে, ডিসিপ্লিনে কন্ট্রোল হচ্ছে না। There is a strong family history of cardiovascular disease and patient is anxious to modify his cardiovascular risk. HbA1c এর মান বেড়ে গেছে, আর সোডিয়াম 140, পটাশিয়াম 4, ক্রিয়েটিন 85, বিএমআই হচ্ছে 29, ব্লাড প্রেশার ভালো আছে। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আমরা কি দিব? মেটফরমিন। এক্স্যাক্টলি, আমরা হচ্ছে মেটফরমিনটা তাকে অ্যাড করতে হবে, হ্যাঁ, ফার্স্ট লাইন। এখন পেশেন্টের দেখেন এখানে ওরা ক্রিয়েটিনিনের মানটা আমার 85 দিছে। অনেক সময় জিএফআর দিয়ে দেয়, পরীক্ষাতে দেখবেন জিএফআর এর পরিমাণ ওরা দিবে অনেক সময়। আপনার ধরেন এখানে ক্রিয়েটিনের জায়গাতেই জিএফআর যদি ধরেন পরীক্ষা দিল 25, তাহলে আপনি কি কি দিয়ে ট্রিটমেন্টটা শুরু করতেন? লিপটিন। GLP-1 অ্যানালগ। এক্স্যাক্টলি, জিএলপি স্পেশালি হচ্ছে আমাদের গ্লিপটিন গুলা, অর্থাৎ বিল্ডাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, হ্যাঁ, DPP-4 ইনহিবিটর যেগুলো আর কি, সেগুলো দিয়ে আমরা হচ্ছে ট্রিটমেন্টটা শুরু করতাম। কারণ আমরা যেটা জানি মেটফরমিন কোনো পেশেন্টের জিএফআর 29 মানে 30 নিচে গেলে আমরা সেই পেশেন্টকে হচ্ছে মেটফরমিন দিব না, স্টপ করে দিব। সেই ক্ষেত্রে আমাকে সেকেন্ড অপশনে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের DPP-4 ইনহিবিটর গুলো হচ্ছে ড্রাগ অফ চয়েস। যেহেতু ওদের ক্রিয়েটিনিনটা ভালো আছে, তার মানে রেনাল ফাংশন নরমাল, সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে মেটফরমিনটাকে অ্যাজ এ ড্রাগ অফ চয়েস হিসেবে রাখবো আর কি। ভাই এখানে এই মানে ইজিএফআর কমে গেলে তাহলে মেটফর্মিন না দিয়ে কোনটা দিবে বলছেন? এখানে ওখানে সেক্ষেত্রে আনসার কোনটা হবে বলছেন? ওই যে DPP-4 ইনহিবিটর গুলো, সিটাগ্লিপটিন, বিল্ডাগ্লিপটিন, ওই ড্রাগ গুলো আর কি ভাইয়া। কারণ পেশেন্ট তো অবেস, হ্যাঁ, অবেস পেশেন্টকে তো আমরা ইগুলো দিতে পারবো না, সালফোনাইল ইউরেজ গুলো দিতে পারবো না, হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে সেটা ওজন ভাই কমাতে হবে। এখানে তো আসলে সব ধরনের গ্লিপটিন দেওয়া যায় না, লিনাগ্লিপটিনটা দেওয়া যায়, বাকি ভিলিয়াগ্লিপটিন কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, মানে DPP-4 এ লিনাগ্লিপটিন বা সিটাগ্লিপটিন, অনলি লিনাগ্লিপটিনই তো দেওয়া যায় আমি যতদূর জানা। হ্যাঁ দেওয়া যায়, বাট গ্লিপটিন গ্রুপের যে কোনো একটা ড্রাগ ওরা দিবে আর কি অপশনে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো যে কোনো একটা ঠিক আপনি আছে। তখন অপশনে আনসার করতে হবে আর কি। তো মেইনলি হচ্ছে যেহেতু ওভারওয়েট পার্সন, সেহেতু হচ্ছে আমরা তাকে সালফোনাইল ইউরিয়া দিব না, যেহেতু ইনসুলিন সিক্রেশন বাড়াবে, ওজন বাড়াই ফেলবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েট নিউট্রালাইজিং যে এজেন্ট গুলো আছে সেগুলো দিয়ে শুরু করবো আর কি। এটা হচ্ছে এখানে বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ আছে, পায়োগ্লিটাজনটা একটু খেয়াল রাখবেন। পায়োগ্লিটাজনটা বর্তমানে ভাই স্পেশালি আগের কোয়েশ্চেনটাতে ভিলডাগ্লিপটিন সিটাগ্লিপটিন না দিয়ে যদি আমি জিএলপি-1 দিয়ে শুরু করি, এটা কি ভুল হবে না ওটা কি পরের স্টেপে আসবে জিএলপি-1 এগনিস্টটা? GLP-1 এর মানে ক্ষেত্রে আমার স্পেশালি বিএমআই এর পরিমাণ বিএমআই থাকবে। বেশি থাকতে হবে, হ্যাঁ, 35 বিএমআই এর পরিমাণ। সো ওরা যদিও বিএমআই বললো হচ্ছে 29, ঠিক আছে,
সো এটা হচ্ছে পরের স্টেপে যদি 35 এর ভাইয়া সম্ভবত আপনার ইয়ে তো আছে যে 35 না হয়ে 30 থেকে 35ও যদি হয় তাহলে অন্য অ্যাসোসিয়েটেড যদি কিছু ইয়া থাকে প্রন থাকে আইএসডি স্ট্রোক সেক্ষেত্রেও মনে স্টার্ট করা যায় এরকম মনে কি একটা কথা হ্যাঁ আছে আছে। প্রথম শর্ত হচ্ছে আপনার 35 এর বেশি হতে হবে, 1 নম্বর শর্ত। হ্যাঁ, 2 নম্বর শর্ত হচ্ছে 35 এর নিচে দেওয়া যাবে, তবে সেই ক্ষেত্রে যেগুলো আপনি বলেন এই রিস্পেক্টর গুলো থাকতে পারবে, হবে এমআই আছে বা এমআই স্ট্রোক করছে, ঠিক আছে, এই ধরনের যদি রিস্পেক্টর গুলো থাকে তাহলে আমরা না 35 ভাইয়া, নিচে তাকে ঠিক আছে, ওখানে দিব এবং স্ট্রংলি বলছে কিন্তু 35 এর নিচে হবে, কিন্তু টাইপ 1 ডায়াবেটিস, নট টাইপ 2। এটা হ্যাঁ এটাও একটা আছে টাইপ 1 ডায়াবেটিস এক্স্যাক্টলি। তারপরে এটা আছে টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি, তবে যদি আমরা আদার্স ড্রাগগুলো দিব এবং সেক্ষেত্রে ইনসুলিনটা আমাকে শুরু করতে হবে সেই মোমেন্ট, ইনসুলিন শুরু করার আগে আমরা হচ্ছে GLP-1 দিয়ে তাকে একটা ট্রায়াল দিব এবং সেই ক্ষেত্রে যদি ওয়েট রিডাকশনে তার বেনিফিট আসে আর কি। হ্যাঁ, অনেক পেশেন্টের ওয়েট রিডাকশন অনেক কিছু বেনিফিট হয়, সেই জন্য আমরা সেক্ষেত্রে হচ্ছে GLP-1টা দিব, কারণ ইনসুলিন শুরু করলে তো সেটা ওয়েটটা রিডাকশন করে না। GLP-1 কিন্তু ওয়েট রিডাকশনও করবে, আবার ডায়াবেটিস কন্ট্রোলটাও সে ভালো করে আর কি। সেই জন্য ডুয়াল একটা বেনিফিট নিয়ে আসার জন্য পেশেন্টকে GLP-1টাকে মেইনলি প্রায়োরিটি দেয় যারা অবেস পেশেন্ট থাকে আর কি এই ক্ষেত্রে। তবে মানে আমাদের সিম্পলি যেটা চিন্তা করব পরীক্ষার এক্সাম রিলেটেড, ফার্স্ট লাইন ড্রাগ এজ এ টাইপ 1 ডায়াবেটিস যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে ইনসুলিন ইনসুলিন ইনসুলিন। তবে ইনসুলিন আর ভাইয়া, রেজিমটা আমরা চুজ করব সেটা হচ্ছে বেজাল এবং বুলাস, ঠিক আছে। বেজাল মানে লং অ্যাক্টিংটা দিব, ঠিক আছে, লং অ্যাক্টিং যেটা। আর বুলাসটা হচ্ছে আমরা শর্ট অ্যাক্টিং, যেটা প্রতিবার 3 বেলা খাবে, 3 বেলা সে খাওয়ার সাথে সাথে নিবে আর কি, ঠিক আছে। শর্ট অ্যাক্টিং মানে সে খাইলো, খাওয়ার যে গ্লুকোজটা বাড়লো সেটাকে সে নিউট্রালাইজ করলো। আর বেজাল ইনসুলিন দিব, একটা লং অ্যাক্টিং দিব যেন বেজাল যে গ্লুকোজটা আছে সেটাকে সে মেনটেন করতে পারে। এই জন্য টাইপ 1 এর ক্ষেত্রে আমার মানে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে বেজাল, দ্যাট মিনস লং অ্যাক্টিং দিব, তার সাথে হচ্ছে শর্ট অ্যাক্টিং 3 বেলা সে পাবে, আর 1 বেলা হচ্ছে লং অ্যাক্টিং পাবে। আর সাথে অবশ্যই ইনসুলিন সেন্সিটাইজার ড্রাগ যেটা দিতে হবে সেটা হচ্ছে মেটফর্মিন, ঠিক আছে। কারণ মেটফর্মিনটা দিলে ইনসুলিনের অ্যাক্টিভিটিস বা কার্যক্রমটা একটু বেশি থাকে, ভালো থাকে, সেই জন্য হচ্ছে মেটফর্মিনটাকে অ্যাড করতে হয়। তবে যাদের BMI 25 এর বেশি থাকে তাদের ক্ষেত্রে স্পেশালি মেটফর্মিনটাকে সাজেস্ট করা হয় টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে আর কি। ওকে, এটা গেল টাইপ 1 এর ক্ষেত্রে। আর টাইপ 2 এর ক্ষেত্রে যেটা পরীক্ষায় আসলে ইনভেরিয়েবলি আসে সেটা হচ্ছে ইনিশিয়াল তো আমরা ডায়েট ডিসিপ্লিন এগুলো থাকবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো পেশেন্টের যদি রিস্ক ফ্যাক্টর না থাকে, স্পেশালি রেনাল, হ্যাঁ, রেনাল ফাংশন যদি অল্টার না হয় মানে GFR স্পেশালি, তাহলে আমরা হচ্ছে মেটফর্মিন দেব। আর মেটফর্মিন যদি দেওয়া না যায় তাহলে DPP-4 দিয়ে আমরা শুরু করব। হ্যাঁ, এইটুকু। আর যদি কোনো পেশেন্টের BMI 35 এর বেশি থাকে, সে ওরাল হাইপো মানে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ পাচ্ছে, তার এখন ওয়েট রিডাকশন করলে প্লাস HbA1c এর মানটা যদি বেশি থাকে প্লাস ওয়েট হচ্ছে 35 এর বেশি থাকে, ইনসুলিন শুরু হয় নাই, তার আগে অবশ্যই আমরা GLP-1 ওয়ান গুলো শুরু করব, ঠিক আছে। এইটা ধরেই বেস করে হচ্ছে পরীক্ষাতে কোশ্চেনটা আসে। আর যদি আপনার GLP-1 শুরু করছে একদম মানে টাইপ 2 ক্ষেত্রে ইনসুলিন শুরু করতে হবে, এই রিলেটেড কোশ্চেন আনসার খুব একটা বেশি পরীক্ষা আসেও নাই, ঠিক আছে। অর্থাৎ এট দ্য এন্ড আওয়ারে মানে পেশেন্টের ওয়েটও কম, মানে 35 এর নিচে আছে, তারপরে তার HbA1c এর মানটাকে ইমপ্রুভ করতে হবে, ভালো করতে মানে কন্ট্রোল নিয়ে আসতে হবে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ইনসুলিনটা শুরু করতে পারি। এইটুকু হচ্ছে আমরা একটু আইডিয়া রাখবো, তাহলে ইনশাল্লাহ হ্যাঁ, আমাদের একটা কোশ্চেন। কোয়েশ্চেন। হ্যাঁ, হ্যাঁ, ওই যে এরকম কি সম্ভাবনা আছে যে কোনো ড্রাগস চলতেছে না, শুরুতেই 35 এর বেশি BMI দিয়ে দিছে, সেক্ষেত্রে আমরা GLP-1 দিব কিনা, মানে আদার্স বেনিফিট সহ, মানে অন্যান্য ড্রাগস এখনো ইউজ করে নাই, যেমন 2-3টা ড্রাগস ইউজ করা হয়নি, ভাই ঠিক আছে, আপনি ট্রায়ালটা না দিয়েই কি? বলছেন, এটা ঠিক আছে, কিন্তু কোশ্চেন হচ্ছে এইভাবে সেট আপ করবে না আর কি। হ্যাঁ, কোশ্চেন এইভাবে সেট আপ দিবে না, কারণ থিঙ্কিং করলে তো আচ্ছা ভাইয়া অনেক আরেকটা জিনিস thinking আরেকটা করা। জিনিস হলো ভাইয়া ওই যে টাইপ 1 ডিএমএ আপনি বলছেন ইনসুলিনে ইয়ে না হলে মেটফর্মিন, টাইপ 1 কি মেটফর্মিন দেওয়া যায় তাহলে না টাইপ 1? হ্যাঁ, টাইপ 1 এ মেটফর্মিন দেওয়া যায়, BMI-টা একটু খেয়াল রাখতে হবে, 25 এর বেশি থাকতে হয়। এটা হচ্ছে অ্যাজ ইনসুলিন সেন্সিটাইজার হিসাবে কাজ করে আর কি। কিন্তু টাইপ 1 তো আমরা জানি যেটা অ্যাবসলিউট ইনসুলিন ডিফিসিয়েন্সি থাকে, ওখানে মেটফর্মিন যে স্টিমুলেট করার মতো কি বিটা সেল থাকবে বা আইলেট সেল থাকবে? আচ্ছা, মেটফর্মিন অ্যাকচুয়ালি কাজ করে ইনসুলিন সিক্রেশন করায় না, মেটফর্মিন কাজ ও করে সরি সেন্সিটাইজার, আচ্ছা ভাই ইনসুলিন সেন্সিটাইজার। আর মেটফর্মিন ওকে গ্লুকোজ ভাই, সিনথেসিসকে ইনহিবিট করবে, তারপরে GI ট্র্যাক থেকে গ্লুকোজ অ্যাবজর্পশনটাকে কমাবে, ঠিক আছে। ওকে ভাই ঠিক।
তো হুম। এইভাবে সে কাজ করে, তাই না? ইনসুলিন সেন্সিটাইজ হিসেবে কাজ করে। এই জন্য হচ্ছে মেটফর্মিন একটা বেনিফিট আপনার টাইপ 1-এ অবশ্যই আছে। এবং যেহেতু এটা ওয়েট রিডাকশন করে, ঠিক আছে, মেটফর্মিন, সেই জন্য আমরা বিএমআইটার দিকে একটু খেয়াল রাখতে হবে, 25 এর বেশি থাকতে হবে আর কি। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনে আসি আমরা। হোয়াট উড বি দ্য মোস্ট ইউজফুল ইনভেস্টিগেশন টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস অফ এন ইনসুলিনোমা? হ্যাঁ, অফ এন ইনসুলিনোমা। 45 years old man present with the episode of tremor, sweating, in coordination, particularly when he first wakes in the morning. So he has put on the 4 kilo weight in over the course of last 6 months. তার মানে ওজন কিন্তু 4 কিলো বাড়ছে। এক্সামিনেশন হচ্ছে আনরিমার্কেবল, বিপি, পালস, বিএমআই এটা 25। তাহলে ইনসুলিনোমা ডায়াগনোস করতে হলে আমরা কোন টেস্টটা করব? এন ইনসুলিন হাইপোগ্লাইসেমিক টেস্ট, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, HbA1c দেখব, মেজারমেন্ট অফ সেরাম 3 হাইড্রোক্সি বিউটারেট, is simultaneous measurement of the fasting blood glucose, serum insulin, C-peptide concentration during an episode. Yes, কি হবে লাস্ট E, E. exactly. তাহলে আমাদের লাস্ট যেটা হবে আনসার। আচ্ছা, ইনসুলিনোমার ক্ষেত্রে ইনসুলিন লেভেল কি কম না বেশি পাবো? বেশি পাবো। বেশি পাবো। C-peptide C-peptide বেশি পাবো? বেশি পাবো। গ্লুকোজ কম পাবো। বেশি পাবো, ওকে। তাহলে ইনসুলিনও বেশি থাকবে, C-peptide বেশি থাকবে। সালফোনাইল ইউরিয়ার ক্ষেত্রে ইনসুলিন বেশি পাবো না কম পাবো? বেশি পাবো। ইনসুলিন বেশি পাবো, C-peptide বেশি পাবো। C-peptide দুটাই বেশি। ঠিক আছে, ওকে। এখন এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য একটা পরীক্ষা কোশ্চেন আসে, আমরা ইউরিনারি সালফোনাইল Urinary সালফোনাইল sulfonamide। দেখতে হবে আর কি এটা। আরেকটা হচ্ছে ইনসুলিনোমাতে ওয়েট গেইনটা খুব ওয়েট বেশি। বাড়বে। ওয়েট গেইনটা খুব বেশি হয়, কিন্তু সালফোনাইল ইউরিয়াতেও সে অ্যাকিউট একটা মানে অনেক দিন ধরে খাবে, সো আস্তে আস্তে ওয়েটটা বাড়াবে আর কি, কিন্তু ওয়েট গেইন হবে, কিন্তু ইনসুলিনের মতো ওয়েট গেইনটা খুব বেশি হবে আর কি। Okay, so which of the following is the most likely underlying cause of his diabetes? 18 years old man comes to the diabetic clinic for review and he has a multiple episode of penile thrush. A কথাটা important, and been feeling increasingly tired over the past few months. And fasting glucose was noted to be 11.1. And number of members of his family also have diabetes. Some which appears to have the classical type 2, others have presented like him as a young age. BP, pulse, BMI এগুলো ভালো। ওকে, এটা ডায়াগনোসিস কি বলবেন? মোডি টাইপ মোডি টাইপ 3। তাহলে মডি, তাই না? তাহলে ম্যাচুরিটি অনসেট টাইপ 2 ডায়াবেটিস, মানে টাইপ দেয়ার ডায়াবেটিস যেটা বলা হয় আর কি, সেটা বয়স কম, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, ঠিক আছে, তার ডায়াবেটিসের সুগার লেভেলটা কিন্তু খুব একটা বেশি না, আপার সাইডে, স্পেশালি প্যানাল ট্রাশ এই শব্দটা ইউজ করে থাকে আর কি মডির ক্ষেত্রে, কমনলি। আচ্ছা, তাহলে মডি টাইপ 3 এটাই হবে, কারণ ওরা যেহেতু মানে বলে নাই যে ফ্যামিলি মোস্ট কমন। জাস্ট হচ্ছে ডায়েটে ডায়াবেটিস কন্ট্রোল আছে, এই ধরনের কথা বলে নাই। ডায়েটে যদি ডায়াবেটিক কন্ট্রোল থাকে, এটা হচ্ছে মডি টাইপ 2। আর মোস্ট কমনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মডি টাইপ 3। আচ্ছা, মডি টাইপ 3 তে আমার মিউটেশন সবচেয়ে কমন থাকে কোনটা মডি টাইপ 3 তে? HNF1 alpha mutation। HNF1 আলফা মিউটেশন। এক্স্যাক্টলি, এখানে হচ্ছে HNF1 আলফা মিউটেশন। এবার আমাকে বলেন মডির ক্ষেত্রে আমার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি? মডির সালফোনাইল ইউরিয়া। সালফোনাইল ইউরিয়া। মডির ক্ষেত্রে সালফোনাইল ফার্স্ট কিন্তু মেটফরমিন না, এটা হচ্ছে সালফোনাইল ইউরিয়া। মডির ক্ষেত্রে সেকেন্ড লাইন ট্রিটমেন্ট কি? ইনসুলিন। এক্স্যাক্টলি, ঠিক আছে, মডির ক্ষেত্রে সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হচ্ছে ইনসুলিন। তাহলে সালফোনাইল ইউরিয়া দিব ফার্স্ট লাইন, যেহেতু তার বিটা সেল কিছুটা থাকে সেই জন্য ইনসুলিন সিক্রোটোগক্স আমরা সালফোনাইল ইউরিয়া দিব। সেকেন্ড লাইন আমরা হচ্ছে তাকে ইনসুলিন দিতে হবে। ওকে, 34-year-old woman with the Graves' disease has been treated with a radionuclide. What is the best advice for patient during the post-radiation period? এই অপশনগুলো একটু আমরা নিজেরা পড়ে ফেলি, তারপর আনসারটা করি। কোনটা হতে পারে? এক নম্বর। বি আফটার 3 months প্রথমটাই নাকি ভাই? এক নম্বর হয়ে এক নাম্বার প্রেগনেন্ট লেডি, এগুলো তো আসতে পারবে না, টেরারোজেনিক।
যদিও তারপর এই চিলড্রেন আসতে পারে না, হ্যাঁ এটাই হবে 1 নাম্বার, 2 নাম্বারটা, হ্যাঁ 2 নাম্বারটা। যদিও যেই এত কম রেডিও নিউক্লিওটাইড ইউজ করে ওটা দিয়ে খুব একটা ইয়ে হয় না, তারপরও এজ এ সচেতন হিসাবে প্রেগনেন্ট লেডি, ইয়াং বাচ্চা টাচ্চা ছোট, এগুলোতে 10 দিনের মতো রেডিয়েশন হয়, সেই জন্য তাদের কাছে না আসাটাই ভালো। 34-year-old একটা পার্সন, 4 month হিস্ট্রি অফ অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, এক্সেস পিগমেন্টেশন আছে, ডিজিনেস অন স্ট্যান্ডিং, এই যে পোস্টার হাইপোটেনশন, হ্যাঁ ডিজিনেস অন স্ট্যান্ডিং। She has the previous history of autoimmune hypothyroidism managed with the thyroxine, তাহলে একটা autoimmune disease পাইলাম, hypotension, skin discoloration, initiation investigation reveal হচ্ছে সোডিয়াম কম, পটাশিয়াম বেশি। ডায়াগনোসিস কি এখানে? এডিসনস ডিজিজ। তাহলে এইটা ডায়াগনোসিস কনফার্ম করতে হলে আমরা ইনিশিয়াল টেস্ট কি করব? Short শর্ট সাইলেন্ট শর্ট সাইনেট সিম্পটমস। Yes, D. Which of the following is the most likely diagnosis? এখানে ফ্রি T4 এর পরিমাণ কিন্তু অনেক বেশি আছে 35, আর THS এর পরিমাণ কিন্তু কমে গেছে। ওকে, 38-year-old একটা পেশেন্ট ফ্লো লাইক ইলনেস নিয়ে আসছে এবং টেন্ডার ওভার দ্য নেক, সুপার ইম্পর্টেন্ট ক্লো, হ্যাঁ তাহলে ফ্লো লাইক ইলনেস তার সাথে হচ্ছে টেন্ডার ওভার দ্য নেক, তার সাথে একটা হাইপার থাইরয়েডের মতো একটা ফিচার আছে। ডায়াগনোসিস কি হতে পারে? ডিকোয়ারভেন থাইরয়েডাইটিস। সাবএকিউট থাইরয়েডাইটিস অথবা ডিকোয়ারভাইন থাইরয়েডাইটিস, এইটুকুই আমার জাস্ট পরীক্ষা কিন্তু মানে দিয়ে থাকে আর কি, দিয়ে হচ্ছে মানে ডায়াগনোসটা জানতে চাই। 1 নাম্বার হচ্ছে তার একটা ফ্লু লাইক সিমটম, 2 নাম্বার হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে ব্যথা থাকবে। এই জন্য এই পেশেন্টের ট্রিটমেন্ট হিসাবে কি দেওয়া হয়? ট্রিটমেন্ট হিসাবে আমার হাইপার থাইরয়েডিজম অ্যান্টি থাইরয়েড শুরু করে না, বাট যদি টালপিটেশন থাকে, এগুলো চলে আসে, তখন আমরা বিটা ব্লকার দেই। বাট পরীক্ষায় যেটা আসে এই টেন্ডারনেস ম্যানেজমেন্টটা আপনার জানতে চাবে। অ্যানালজেসিক অ্যানাসাইডস, এক্স্যাক্টলি পরীক্ষায় কিন্তু অ্যানাসাইডটাই ওরা জানতে চায় আর কি। Which of the following is the most likely diagnosis? এখানে ইউরিনারি ক্যালসিয়াম রিডিউসড, হ্যাঁ আচ্ছা, আর হচ্ছে কি ক্রিয়েটিনিন, ওকে বাইকার্বনেট বেড়ে গেছে, মেটাবলিক অ্যালকালোসিস, পটাশিয়াম কম, হাইপোক্যালিমিয়া, সোডিয়াম টোডিয়াম ভালো। আচ্ছা, ব্লাড প্রেশার হচ্ছে নর্মাল, তাহলে হাইপোক্যালিমিয়া উইথ নর্মাল ব্লাড প্রেশার, আমাদের ডিডি থাকবে 4টা, বার্টার সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোম, তারপরে টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এন্ড টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। যেহেতু ক্লোরাইডের পরিমাণ দেওয়া নাই, আচ্ছা যেহেতু এখানে অ্যাসিডোসিস না অ্যালকালোসিস, তাহলে আমাদের টাইপ 1 এন্ড টাইপ 2 কিন্তু বাদ, তাই না? টাইপ 1 এন্ড টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস কিন্তু অ্যাসিডোসিস হয়, নট অ্যালকালোসিস। তাহলে আমাদের বাকি থাকতেছে 2টা, এটা হচ্ছে জিটেলম্যান আর এটা হচ্ছে কি বার্টার। পেশেন্টের বয়স হচ্ছে কিন্তু আমার 18 বছর, আর এদিকে ক্যালসিয়াম কিন্তু ইউরিন দেওয়া যাইতে পারে না, মানে ক্যালসিয়াম ধরে রাখতেছে, অর্থাৎ থায়াজেডের মতো একটা কন্ডিশন। তাহলে এটা ডায়াগনোস কি বলবেন? জিটেলম্যান সিনড্রোম। জিটেলম্যান সিনড্রোম জিটেলম্যান সিনড্রোম, থায়াজাইড লাইক অ্যাকশন থায়াজেড লাইক অ্যাকশন, সেটা হচ্ছে জিটেলম্যান। হাইপারক্যালসিমিয়া হাইপোক্যালসিউরিয়া। Yes. Okay. So what is the most likely diagnosis? 28-year-old woman who is 3 month postpartum comes to the surgery complaining of tiredness. Okay, she has had no period since the baby was born, and she has been unable to breastfeed because of lack of milk production. You notice in her case sheet that he required the blood transfusion after delivery for severe postpartum hemorrhage. Exactly, diagnosis. Sheehan syndrome. এক্স্যাক্টলি, সো সিভিয়ার পোস্টপার্টাম হেমোরেজের জন্য তাদের পিটুইটারি গ্ল্যান্ডের ইসকেমিক একটা ইভেন্ট হয়ে গেছে, যার জন্য ইসকেমিক ইভেন্টের জন্য পিটুইটারি গ্ল্যান্ডটা হচ্ছে তার ড্যামেজ হয়ে গেছে, সো প্যান হাইপোপিটুইটারিজম পেশেন্টের ডেভেলপ করছে, যেটার মধ্যে আমরা যেটা বলি ল্যাক অফ মিল্ক প্রোডাকশন, তার মানে তার প্রোলাক্টিন সিক্রেশন হচ্ছে না, টায়ার্ডনেস লাগতেছে, তার মানে তার হচ্ছে এডিসন ডিজিজের ফিচার চলে আসছে আর কি। Which of the following is suitable agent to add to her insulin therapy? Okay, একটু আগে কথা বলতেছিলাম ইনসুলিন থেরাপির সাথে কোন ড্রাগটা দিলে ভালো হয়? মেটফর্মিন। সো মেটফর্মিন, তাই না? অ্যাজ এ ইনসুলিন সিক্রেটোগক্স। এখন কথা হ্যাঁ সেন্সিটাইজার। এখন কথা হচ্ছে তার ইজিএফআর পরিমাণ হচ্ছে 28। এখন কি মেটফর্মিন দিবেন কি দিবেন না?
দেয়া যাবে না। দেওয়া যাবে না, ঠিক আছে, দেওয়া যাবে না। বিএমআই কিন্তু বেশি আছে, তাহলে এমন কোন ড্রাগ দেওয়া যাবে না যেটা আবার ওয়েট ওয়েট বাড়ায় দেয়। তাহলে কোন ড্রাগটা এখন দিতে চান? লিনাগ্লিপটিন। লিনাগ্লিপটিন। এক্স্যাক্টলি, তাহলে তার ওয়েট Linagliptin. বাড়াবে না, সো এরকম একটা ড্রাগ আমাকে দিতে হবে, লিনাগ্লিপটিন। আচ্ছা, which of the following is correct with regards SGLT2 inhibitor therapy? হ্যাঁ, ওই যে এম্পাগ্লিফ্লোজিন, পায়োগ্লিফ্লোজিন, এই ড্রাগগুলো আর কি আমরা কোন ক্ষেত্রে দিতে পারি তাদের? It acts by reducing hepatic glucose output. It acts by primarily by the reducing peripheral insulin resistance. It is associated with the slightly increased blood pressure. It is helpful in the type 1 diabetes. It is associated with the reduce the cardiovascular risk. রিডিউস ই। কার্ডিওভাস্কুলার রিস্ক। Reduce cardiovascular risk. কি হবে? রিডিউস কার্ডিওভাস্কুলার রিস্ক, অর্থাৎ যেভাবে কমায় সেটা হচ্ছে স্পেশালি হার্ট ফেলিওর যে পেশেন্ট গুলো থাকে, তাদের যদি ডায়াবেটিস থাকে কোনো পেশেন্টে, তার শুধু হার্ট ফেলিওর হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা তো মানে SGLT2 ইনহিবিটর দেওয়া একটা ফরজ আইন আর কি, দিতেই হবে। হ্যাঁ, কেন? কারণ এটা হচ্ছে সুগারকে ইউরিনের সাথে বের করে দেয়। যখন সুগার গ্লুকোজের সাথে কিছু ওয়াটারও চলে যায়। এক্স্যাক্টলি, গ্লুকোজের সাথে কিছু ওয়াটারও সে বের করে দেয়, তাহলে প্রিলোডের পরিমাণ কমায় দেয়, তাহলে হার্টের একটা মানে বেশ একটা বেনিফিট পায় আর কি। হ্যাঁ, সেই জন্য হচ্ছে এটাকে অবশ্যই আমরা এজ এ ডায়াবেটিক পেশেন্ট সাথে যদি হার্ট ফেলিওর বা ইসকেমিক হার্ট ডিজিজের ইভেন্ট থাকে, তাহলে আমরা তাকে অবশ্যই এম্পাগ্লিফ্লোজিন, ডাপাগ্লিফ্লোজিন এগুলো দিব। Okay, so which of the following most appropriate treatment option for this patient? 76 years old woman with a history of thyroid cancer comes to see you seeking advice. So this patient recently had an incidental findings of 1 centimeter papillary thyroid carcinoma. তাহলে তার কোনো ফিচার ছিল না, ইনসিডেন্টালি পাওয়া গেছে। With no capsule, আচ্ছা, thyroid carcinoma, no capsular inversion, PT1 T1 মানে সাইজটা একটু আছে আর কি 1 সেন্টিমিটার, নো নোডাল ইনভলভমেন্ট, নো মেটাস্টেসিস, তার মানে একদম কনফাইন্ড ক্যাপসুলের ভিতরে আছে এটা। উইথ দ্য মাল্টিপল নোডুলার গয়টার সার্জিক্যালি রিমুভ করা হয়ে গেছে অলরেডি, বিকজ অফ কম্প্রেসিভ সিমটম ছিল। পোস্ট অপারেটিভ আলট্রাসোনোগ্রাম শোজ নো এভিডেন্স অফ রেসিডুয়াল ডিজিজ ইন দ্য নেক and no lymphadenopathy or নাই। Which of the following the most appropriate treatment option for this patient? External beam radiotherapy, radioactive iodine, chemotherapy, discharge, surveillance of TSH suppression with replacement thyroxine, and dynamic risk stratification. কোনটা করতে পারি? লাস্টেরটা নাকি? হ্যাঁ, লাস্টেরটি করতে হবে, যেহেতু পেশেন্টের হচ্ছে একদম এনক্যাপসুলেটেড একটা পেপিলারি কার্সিনোমা ছিল, এটা কাটটা ফালাই দিচ্ছে, তাহলে এখন আমাকে অবশ্যই থাইরয়েড রিপ্লেসমেন্ট দিতে হবে, তাই না? থাইরয়েড সার্ভিলেন্স করতে। দিতে হবে, হ্যাঁ। তার সাথে হচ্ছে আমরা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটাকে থাইরয়েড রিপ্লেসমেন্ট দিয়ে সাপ্রেস করে রাখতে হবে, তাই তো? কারণ পিটুইটারি গ্ল্যান্ডকে ইনহিবিট করাবে, রিপ্লেস করে রাখতে হবে। এবং সাথে এই মানে ক্যান্সারটা রিকার করে কিনা বা আদার্স কোনো সাইড ইফেক্ট আসছে কিনা, সেটার জন্য আমরা থাইরোগ্লোবুলিনটা স্পেশালি দেখতে হবে, অর্থাৎ ডাইনামিক রিস্ক স্ট্র্যাটিফিকেশন আমাদের দেখতে হবে, করতে হবে। আর একটা মজার জিনিস হচ্ছে, আমরা যেটা জানি আর কি আসলে, যে থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো ক্যান্সারাস লেশন হয়, কোনো মাস টাইপ লেশন হয় স্পেশালি ক্যান্সার রিলেটেড, সেই ক্ষেত্রে কিন্তু তার থাইরয়েড ফাংশনগুলা মেইনলি ইউথাইরয়েডই থাকে, ঠিক আছে? বাট হাইপার বা হাইপোর ক্ষেত্রে কিন্তু মানে সাধারণত থাইরয়েড ক্যান্সারের সাথে সাধারণত রিলেটেড থাকে না, এটা একটু মাথায় রেখেন। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডে মেইনলি যদি থাইরয়েড ক্যান্সার যেগুলো আছে আর কি, পেপিলারি, অ্যানাপ্লাস্টিক, ঠিক আছে, এই যেগুলো আছে সেগুলো যদি কোনোটাই হয়, তাহলে সেই ক্ষেত্রে থাইরয়েড ফাংশন কিন্তু তার নর্মাল থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর থাইরয়েড সোয়েলিং থাকলে মানে কোনো ক্যান্সার টাইপ কোনো একটা সোয়েলিং যদি থাকে, সেই ক্ষেত্রে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি করা হয়? এটা আসছে পরীক্ষায়, মনে আছে? আলট্রাসোনোগ্রাম, তাহলে ফার্স্ট লাইন হচ্ছে আলট্রাসোনোগ্রাম করতে হবে, করে লোকালাইজ করতে হবে যে এফএনএসি। লেশনটা কোথায় আছে, তারপরে লেশনের সাইজটা কি, আরো কোনো লেশন আছে কিনা, সেই জন্য হচ্ছে আমরা ইনিশিয়ালি আলট্রাসোনোগ্রাম করব। ওকে, তারপর হচ্ছে এফএনএসি করব, হ্যাঁ, লোকালাইজ করার পরে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ আমরা কি করব? এখানে ইজিএফআর এর মানটা ওরা দিয়ে দিছে, সেটার পরিমাণ হচ্ছে 25 আছে, ইজিএফআর এর মান। তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ। আচ্ছা, 72 ইয়ার্স একটা পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট আসছে, হি হ্যাজ রিসেন্টলি বিন অ্যাডমিটেড উইথ দ্য কার্ডিয়াক ফেলিওর
and is noted to have suffering worsening in the serum creatinine পরিমাণ বাড়তেছে last 6 month ধরে। কারেন্ট মেডিকেশন হচ্ছে মেটফর্মিন আছে, ইনসুলিন পাচ্ছে, গ্লার্জিন, বিপিটিপি ভালো আছে। আচ্ছা দেখেন, পেশেন্টের ইজিএফআর কিন্তু 25, পেশেন্ট অলরেডি মেটফর্মিন পায়। এখন আমার নেক্সট স্টেপ কি করতে হবে, কি করব এখন? মেটফরমিন স্টপ করতে হবে। এক্স্যাক্টলি, তাহলে আমাকে এখন হচ্ছে মেটফর্মিনটা স্টপ করতে হবে, তাহলে স্টপ মেটফর্মিন। ওকে, 30-year-old man present with a 3-month history of deteriorating physical performance at work, as with the dysarthria and clumsiness আছে। On examination, he looks anemic, and her hepatomegaly আছে, সাথে calf ring, Kaiser Fisher ring আছে on the cornea। তাহলে এটা ডায়াগনোস কি বলতে পারি আমরা? উইলসন এক্স্যাক্টলি, নিউরোলজিক্যাল কোন ইনভেস্টিগেশনটা আমরা করব ইনিশিয়ালি? সেরুলোপ্লাজমিন লেভেল। Exactly, D. ceruloplasmin level D, exactly. Which of the following primary thyroid cancer is most likely to have? Okay, 18 years older একটা woman, thyroid clinic আসছে, 9-month history of increasing size of pre-existing goiter. So she has long-standing hypothyroidism. Hypothyroidism মানে হাশিমোটো থাইরয়েডিটিস। কোন পেশেন্টের হাশিমোটো থাইরয়েডিটিস হলে ওই পেশেন্টের কোন ধরনের ক্যান্সার হওয়ার পসিবিলিটি বেশি? লিম্ফোমা। লিম্ফোমা এক্স্যাক্টলি, তাহলে এটা হচ্ছে থাইরয়েডিস। লিম্ফোমা। কারণ Thyroidism. হাশিমোটো মানে হচ্ছে লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস, হ্যাঁ, লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন হয়, সো লিম্ফোমা হয়ে থাকে। Following is the most likely diagnosis, most likely diagnosis কি হতে পারে? এখানে কেওভি রিজনে এক্সরে করছে, এভিডেন্স অফ নেফ্রোক্যালসিনোসিস পাইছে, তার একটা স্টোন আছে। Renal ultrasound reveals no abnormality. Urine dipstick analysis reveals no abnormality. বাইকার্বনেটের পরিমাণ কম, মেটাবলিক অ্যাসিডোসিস, সাথে হচ্ছে স্টোন। আচ্ছা, ক্রিয়েটিনিন ওকে, পটাশিয়াম Hypokalemia। কম, হ্যাঁ। আচ্ছা দেখেন, হাইপোক্যালেমিয়া আছে, যদিও ক্লোরাইড দেয় নাই, হ্যাঁ। আমি ক্লোরাইডটাকে ইনক্লুড করলাম, হাইপারক্লোরেমিক, হ্যাঁ। তাহলে হাইপারক্লোরেমিক, মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাইপোক্যালেমিয়া, এবং তাদের ব্লাড প্রেশারটা নর্মাল থাকে আর কি, তাহলে সাথে স্টোন আছে আর কি, রেনাল স্টোন, তাহলে এখানে আরপিএ টাইপ 1 টাইপ 1 এক্স্যাক্টলি এটা হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1। তাহলে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাইপোক্যালেমিয়া উইথ নর্মাল ব্লাড প্রেশার, হ্যাঁ, আর সাথে হচ্ছে রেনাল স্টোন মানে হচ্ছে টাইপ 1 আরটিএ। সো আর যে ডিজিজ গুলো থাকে সেটা হচ্ছে স্পেশালি আমাদের ওই যে অটোইমিউন ডিজিজ গুলো আর কি, রিমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, শগরেন, হাইপোথাইরয়েডিজম, হ্যাঁ, এগুলো হচ্ছে মানে অটোইমিউন ডিজিজ গুলো তার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। Which of the following is the most likely occurrence? 42 years old man referred to the endocrine clinic because of 9 centimeter pituitary tumor was discovered on CT scanning after he was knocked unconscious falling off his bike. তাহলে বাইক অ্যাক্সিডেন্টের পরে তার সিটি স্ক্যান করছে, কইরা দেখছে একটা 1 সেন্টিমিটার কম, তো সো মাইক্রো মানে মাইক্রো অ্যাডিনোমা আছে আর কি পেশেন্টের। সো pituitary function and visual field testing entirely normal, তাহলে সবই ভালো আছে। You plan to review 12-month time. Which of the following is the most likely occurrence? No change in this condition. Bitemporal hemianopia, development of acromegaly, pituitary apoplexy, development of symptomatic hyperprolactinemia. Yep. কোনটা হতে পারে? কিছু হবে? হবে না, কারণ পেশেন্টের যে পিটুইটারি অ্যাডিনোমাটা হয়েছে এটা তো অ্যাসিম্পটোমেটিক ছিল। সে অ্যাক্সিডেন্ট করছে, করার পরে সে হচ্ছে সিটি স্ক্যান করছে, তারপরে ধরা পড়ছে তার একটা অ্যাডিনোমা আছে। তার মানে পেশেন্টের কোনো ফিচার নাই, কোনো হেডেক নাই, অপটিক কিয়াসমাতে চাপ পড়ে নাই, বা পিটুইটারি হাইপোপিটুইটারিজমের যে ফিচারগুলো সেগুলো তার নাই, ঠিক আছে, এন্টারালি সবকিছু তার ভালো আছে, তাহলে কোনো কিছু করার তার দরকার নাই, তাকে জাস্ট ফলো আপে রাখলেই হবে আর কি। No change in his condition. A driver with his history of type 2 diabetes has been changed for oral medication to insulin some 9 months earlier, and he wishes to begin driving group 2 vehicles, lorry driving. So what does he need to prove so that he can drive a lorry? He cannot drive a lorry. He must wait 3 months. He must wait 6 months. He must wait 1 year.
Need to confirm he has no episode of severe hypoglycemia in the last 12. লাস্টের টাইম ভাইয়া। লাস্ট 1 বছর E. হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া এপিসোড থাকতে পারবে না। আচ্ছা, এগুলো হচ্ছে ওই যে ডিভিআরএল এর ক্রাইটেরিয়া আর কি, হ্যাঁ। সো এগুলো থেকে সাধারণত লাস্ট আমি মোটামুটি 7-8 বছরের কোশ্চেনে দেখছি, কোনো কোশ্চেন আসে নাই। তারপর আপনারা একটু পড়ে রাখেন, হ্যাঁ, ডিভিএল এর ক্রাইটেরিয়া। আচ্ছা, you suspect he may have the pheochromocytoma. Which of the following the initial investigation? কি করবেন pheochromocytomaতে? 24 আওয়ার ইউরিনারি মেটানেফ্রিন 24 hour অথবা urine. ক্যাটাকোলামাইন। হ্যাঁ, তাহলে 24 hour ইউনিক ক্যাটাগোলাম। অথবা ক্যাটাকোলামাইনটা আমরা দেখতে পারি। Which of the following the most likely diagnosis? Most likely diagnosis জানতে চাইছে। 22 years old woman present with the heat intolerance, palpitation এবং unintentional weight loss. He reported a history of viral illness, a painful neck 4 weeks ago. তাহলে palpitation, intolerance, heat intolerance, intentional weight loss আছে। আবার এদিকে viral illness ছিল 4 weeks ago. BMI হচ্ছে 22, no goiter, he has fine tremor, outstretched hand, biochemistry reveal free thyroxine level হচ্ছে 28, TSH এর পরিমাণ কমে গেছে, টোটাল টিআর এফভি যেটা অ্যান্টিবডি এবং টিপিউ এগুলো হচ্ছে নেগেটিভ, শোজ হচ্ছে মার্কলি রিডিউস আপটেক। ওকে, এটা ডায়াগনোস সাবএকিউট থাইরয়েডিটিস। Subaceous Dequarvin. thyroiditis. Acute dequarvin. ডিকোয়ারবেন। T-Corpine. Which of the following result is most likely to be found on investigation? Most likely to be found on investigation. A 51-year-old man, ED-তে আসছে, related unconscious. His blood sugar হচ্ছে 80-50, skin pigmentation আছে, he has past history of Hashimoto thyroiditis. His family says that he has been tried for several months and has been losing weight and complaining the abdominal pain. আচ্ছা, so which of the following result is most likely to be found on investigation? Laboratory blood glucose 12.3, serum sodium level 116, platin T-wave on ECG, potassium 2.4, serum urea level 3.2. কোনটা পেতে পারি? এখানে যেহেতু একটা অটোইমিউন ডিজিজ আছে, তাহলে আরেকটা অটোইমিউন ডিজিজের কথা চিন্তা করতে হবে। যে অটোইমিউন ডিজিজে ব্লাড প্রেশার কমে যায়, Serum sodium level of 116. এক্স্যাক্টলি, তাহলে সেটা হতে পারে আমাদের মোস্ট Addison. B. হ্যাঁ, মেডিসিন Addison disease, B. ডিজিজে আমাদের সোডিয়াম লেভেলটা হচ্ছে কমে যাবে আর কি, 116 এর মতো আমরা পেতে পারি। What is the most likely causes of his clinical presentation? 48 years older একটা man present to the routine checkup and he has history of obesity and impaired fasting glucose. Routine blood shows triglyceride concentration কিন্তু 6 বেড়ে গেছে, normal high density lipoprotein and low density lipoprotein, তাহলে টিজির মানটা বেশি আর কি। What is the most likely cause of his clinical presentation? Secondary dyslipidemia, familiar heterogeneous hypercholesterolemia, familiar hypertriglyceridemia, beta lipoproteinemia, beta lipoproteinemia. কোনটা হবে? Familial hypertriglyceridemia. তাহলে সেকেন্ডারি। হ্যাঁ, ফ্যামিলিয়ালটাই আমরা রাখতে হবে, ভাই যেহেতু এ তো ওনার তো ওবেসিটির কারণে হয়েছে, ওবেসিটি তো ইয়ে হয় না, ওবেসিটির কারণে ট্রাইগ্লিসারাইড হলে কি ফ্যামিলিয়াল হবে সেকেন্ডারি বলাটা? আচ্ছা, সেকেন্ডারি ফ্যামিলিয়াল যে যদি আপনার থাকতো আর কি, লাইক দ্যাট কোনো পেশেন্ট এখানে তো ফ্যামিলি কোনো হিস্ট্রি বা অন্য কিছু বলেনি, তো ওবেসিটি বলছে খালি। অবেসিটির সাথে মেইনলি হচ্ছে আপনার এলডিএল এর পরিমাণটা হচ্ছে বেড়ে যায় আর কি ইউজুয়ালি, এলডিএল এর পরিমাণটা না বেড়ে ভাই, আমরা ডিএম ওবেসিটি এগুলোতে কিন্তু হাইপারট্রাইগ্লিসারিড লেখা আছে আপনাদের ওখানে, হ্যাঁ যতটুকু মনে আছে। আছে তাহলে এটা সেকেন্ডারি হবে না, যেহেতু ফ্যামিলিয়াল, তো এখানে কোনো ইস্যু দেখছি না এরকম, তো সেকেন্ডারি ডিসলিপিডিমিয়াটা আনসার হওয়া উচিত না? আপনি আপনার কি মনে হয় এটার এক্সপ্লেনেশনটা কি হবে? আচ্ছা, এটা তো অবেসিটির জন্য যদি আমরা চিন্তা করি তাহলে এলডিএলটা বাড়তে হবে, ঠিক আছে, এটা একটা ইস্যু থাকতে পারে আর কি। আর আমরা যদি ফ্যামিলিয়াল যে ওবেসিটি তো ভাইয়া ট্রাইগ্লিসারাইড বাড়ে না ভাইয়া? ওবেসিটি তো ট্রাইগ্লিসারাইড বাড়ে মেইনলি। বাড়ে, হ্যাঁ, অবশ্যই টিজিও বাড়ে, তবে এলডিএলটা হচ্ছে টিজির চেয়ে প্রমিনেন্টলি বেশি বাড়ে আর কি। আর এখানে যেহেতু এলডিএল এইচডিএল দুইটা নর্মাল দেখাইছে, টিজির মানটা হচ্ছে বেশি দেখাইছে, তাহলে আমরা এটা টাইপ 4টা বলতে পারি আর কি। টাইপ 4 হাইপার লিপোপ্রোটিনিমিয়া যেটা আছে, ওইটা আমরা ডায়াগনোসিস আমরা নিয়ে আসতে পারি, বুঝতে পারছেন? টাইপ 4 যেহেতু আইসোলেটলি টিজির পরিমাণটা
বেশি আছে আর কি। ওবেসিটির কারণে যেহেতু হচ্ছে সেকেন্ডারি ডিসলিপিডিয়াম বলা যায় না এটা আনসার। সেকেন্ডারি ভাইয়া ওই এলডিএল এইচডিএল এর মানে এলডিএলটা বাড়ে নাই তো, সেই জন্য আমরা হচ্ছে হুম। obesity দিকে যাচ্ছি না। হ্যাঁ, তার আচ্ছা যেহেতু আচ্ছা আইসোলেটলি একটাই বাড়ছে টিজির পরিমাণটা, তাহলে আমরা টাইপ 4-এ ফালাই দিই তারে। হ্যাঁ, টাইপ 4 তো একটা ফ্যামিলিয়াল হাইপার ট্রাইগ্লিসারাইডিমিয়া বা টাইপ 4 হাইপার হাইপার লিপোপ্রোটিনিমিয়া যেটা বলি আর কি আমরা। ঠিক আছে, শুধু এখানে আমাদের মানে টিজির পরিমাণটা শুধু যেহেতু বাড়ে আর কি, ওই হিসাবে আমরা হচ্ছে ডায়াগনোসটা ফ্যামিলিয়াল টাইপ প্রায়োরিটি দিব। আর যদি সেকেন্ডারি চিন্তা করতাম তাহলে অবশ্যই এলডিএলটা এখানে যদি বেশি দিত এবং টিজি বেশি থাকতো, তখন আমরা হচ্ছে মোস্ট কমন যেটা টাইপ 3 যেটা আর কি, ওটা আমরা রাখতে পারতাম। তো এই যে যেহেতু আইসোলেটলি টিজিটা বাড়ছে, সো আমরা হাইপার টাইপ 1 নাকি টাইপ 1 হ্যাঁ হ্যাঁ, টাইপ 1 হবে নাকি না টাইপ 4 হবে? এটা হচ্ছে টাইপ 4 হবে যেহেতু টিজি বেশি। টাইপ 4 না টিজিতে। টাইপ 1 এ ছিল আর কি, রেস ট্রাইগ্লিসারাইড ছিল, আর মানে টাইপ 4 ছিলই না, 3, 2 আর 1 ছিল। 3 আর 1 ভাই, 3 আর 1 এ হ্যাঁ, ট্রাইগ্লিসারাইড বেশি ছিল। ট্রাইগ্লিসারাইড বাড়ে। ও টাইপ ইয়ে 3 সি হলো যে কাইলোমাইক্রোনেমিয়া সিনড্রোম, যেটা ওই যে ওখানে টিজিটা বেশি থাকে, টাইপ 3 সি। আর আর টাইপ টাইপ 3 1 সি টা না মনে ভাই, হয় এটা যেটা 1 সি, যেটা আচ্ছা টাইপ সরি 1 1 সি। সি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 3 টা হলো মিক্সড, যেটা রেমনেন্ট যেটা। রেমনেন্টটা মিক্সড আর কি হ্যাঁ দুইটা। ওইটা হলো ওইটা 3, ওইটা 3। হ্যাঁ, আর কাইলোমাইক্রোনেমিয়া 1 সি। কাইলোমাইক্রোনিমিয়া যেটা ওটা ছিল হচ্ছে 1। ওখানে টিজি বেশি থাকে, আর এখানে মিক্সটা তো মানে টিজি বেশি থাকে। আচ্ছা জি ভাইয়া, এরকমই। 1 সি আর 3। হ্যাঁ ঠিক আছে, 1 CR3, তাহলে এটা টাইপ টাইপ 1 দিয়ে চিন্তা করতে পারে আর কি, তাহলে এটা হচ্ছে ফ্যামিলিয়ার হাইপার ট্রাইগ্লিসারাইডিমিয়া আমরা ধরতে পারি। আচ্ছা তাহলে ভাই এটা সেকেন্ডারি বলছেন না, এলডিএল যেহেতু সাথে মানে বাইরে নেই, মানে ওবেসিটিতে এলডিএলটাও বেশি থাকার কথা, এটা হ্যাঁ, বলছেন সাথে। সেকেন্ডারি হচ্ছে অন্যগুলা যদি বাড়াইতো তাহলে আমরা হচ্ছে সেকেন্ডারি চিন্তা করতাম। হ্যাঁ, যেহেতু অন্যগুলা বাড়াই নাই, শুধু আইসোলেটেড টিজিটা বেশি দিছে, সেই জন্য হচ্ছে আমরা এটা মানে নিয়ে আসছি আর কি, জাস্ট এলডিএল এর ব্যাপারটা জানা ছিল না আর কি ভাই আমার, এটা ফ্যামিলিয়ার বেশি। আচ্ছা আমরা ধরে নিয়ে রাখছি। ঠিক আছে। আচ্ছা, পরেরটা আসি। হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস? এখানে আমাদের ক্রিয়েটিনের পরিমাণ 119 আর সি টেক্স হচ্ছে ম্যাটফর্মিন ফর হিজ ডায়াবেটিস। আচ্ছা, ওরা ক্রিয়েটিনের পরিমাণটা বেশি দিছে কিন্তু জিএফআর দিছে কিনা একটু খেয়াল করতে হবে। পিএইচ এর মানটা হচ্ছে 7.35। গ্লুকোজ কিন্তু অনেক বেশি, বাইকার্বনেট কিন্তু মোটামুটি নর্মালের লোয়ার সাইড আর কি। তাহলে দেখেন গ্লুকোজ এটাতে ডায়াগনোস করা যায় আর কি, গ্লুকোজ অনেক বেশি, সে অনুসারে আমরা ডিকে চিন্তা করতে পারতাম, বাট এখানে বাইকার্বনেট কমে নাই, সো আমরা ডিকে চিন্তা করতে পারতেছি না। তাহলে এমন একটা কন্ডিশন যেখানে গ্লুকোজ লেভেল অনেক বেশি থাকে কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস হয় না, কি এই কন্ডিশনটাকে বলা হয়? Euglycemic disease. হুম, হাইপারগ্লাইসেমিক HHS. এইচ জিএলজি। অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট যেটা, এটা আর কি। কারণ অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেটে শুধু গ্লুকোজের পরিমাণটাই বেশি থাকে। হ্যাঁ, সেখানে কিন্তু বাইকার্বনেটের পরিমাণ মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে না ইউজুয়ালি, যেহেতু কিটোন বডি ফর্মেশনটা খুব রিয়ার, সেই জন্য হচ্ছে বাইকার্বনেট পরিমাণটা হচ্ছে এতটা কম। তবে এখানে কিন্তু ভাইয়া এসিডোসিস লেভেলে আছে, দুটোই লোয়ার লিমিট, বাইকার্বনেট এবং পিএইচ, কিন্তু এখানে কিটোন দেয় নাই। স্ট্রাইকিং ফিচার বেশি হলো কিটোনটা দেয়, মানে কিটোন নাই আর কি। হ্যাঁ, এটাই বলতেছি ভাইয়া। কিটোঅ্যাসিডোসিসে এত বাড়ে না তো গ্লুকোজ লেভেলটা, গ্লুকোজ লেভেল 13 বা ওই রিলেটেড থাকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটাও মাত্র একটা। অনেকেই মোর দেন 30 গ্লুকোজ লেভেল থাকে। হ্যাঁ হ্যাঁ, হুম হুম এটা হুম। এটা একটা স্ট্রাইকিং পয়েন্ট। আপনারা সাধারণত পরীক্ষাতে দেখেন মানে সাধারণত যেটা বলে আর কি 11.1 এর চেয়ে বেশি থাকে ইউজুয়ালি, যে ক্রাইটেরিয়া যেটা দেওয়া আছে। হ্যাঁ, তো পরীক্ষাতে সাধারণত আপনার ডিকে এর ক্ষেত্রে দেখা যায় ইউজুয়ালি গ্লুকোজের পরিমাণটা 25-30 এরকমই দেয়, 25-30 20-22 এরকম দেয় আর কি। সাধারণত 16-17 এরকমটা কম দেয়, কিন্তু অবশ্যই মেটাবলিক অ্যাসিডোসিস আপনাকে অ্যাসিড করাবে এবং পিএইচ এর মানটা 7.3 নিচে থাকবে, তাই না? 7.3 নিচে থাকে, তাহলে এখানে কিন্তু 7.35 পিএইচ এর মানটা, সো এটাও কমে নাই। তাহলে এটা মানে আমরা ওইভাবেও সেন্সে চিন্তা করলে এটা আমরা এইচএইচএস বলতে পারি আর কি। আর এখন একটা ব্যাপার ভাইয়া, যেখানে হচ্ছে ক্রিয়েটিন লেভেল কিন্তু ডিকের তুলনায় এইচএস লেভেলটা কিন্তু বাড়ে, কারণ পেরিনেরাল ইউরেমিয়া ডেভেলপ করে ক্রিয়েটিন লেভেল কিন্তু বাড়ায় অঙ্কে যেটা।
সেটা বললাম ক্লিনিক রিস্ক ক্রিয়েটিনিন লেভেলটা খুবই রেয়ার। হ্যাঁ, ইন কেস অফ আমার এইচএসএস এর ক্ষেত্রে আর কি, ওইখানে খুব বাড়ে না। এবং যার জন্য ডিকে এর ক্ষেত্রে আমরা যেমন ক্রিয়েটিন লেভেলটা খুব র্যাপিডলি পাই, এবং ক্রাইটেরিয়া তো বলা আছে যেমন কিটোন বডি হচ্ছে মোর দেন 3 থাকবে, তাই না? ডিকে এর ক্ষেত্রে 3 এর মোর দেন 3 3 থাকতে হবে। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু 3 তো আসেই না, 1ই পাওয়া যায় না। যদি 1 পাওয়া যায়, ইউরিনে যদি কিটোন বডি পাওয়া যায়, তখন গিয়ে ইনসুলিন ইনসুলিন শুরু করে, আদারওয়াইজ নো, জাস্ট অনলি ফ্লুইড। এবং এই মানে এইচএসএস এর ক্ষেত্রে পরীক্ষায় যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা জানতে চায়, ডায়াগনোসিসটা আসে আর একটা হচ্ছে ম্যানেজমেন্টটা আসে। এটা কিন্তু বিশাল ফ্লুইড ম্যানেজমেন্ট আছে, 1 ঘন্টা এতটুকু দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কিচ্ছু দরকার নেই। জাস্ট এইটুকু খেয়াল রাখবেন, শুধু নর্মাল স্যালাইন দিতে হবে। হ্যাঁ, আইবি ফ্লুইড বা নর্মাল স্যালাইন এটাই অপশনে থাকে আর কি। যত পরীক্ষা আসছে এবার যে পার্ট 1 পার্ট 2 দুই জায়গাতেই খালি আইবি নর্মাল ফ্লুইড, এটা ডিকের ক্ষেত্রেও নর্মাল ফ্লুইড বা নর্মাল স্যালাইন দিতে হবে, এইটুকুই জাস্ট মনে রাখবেন। মানে ফ্লুইডের রেজিম যদি মুখস্থ করতে চান সময়টা নষ্ট হবে, এবং কাইন্ড অফ আপনি পরীক্ষার আগে এগুলো ভুলেই যাবেন। ঠিক আছে, সো এই ক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে জাস্ট কি দিতে হবে, কোন ফ্লুইড দিতে হবে, এটা মনে রাখা আর কি, নর্মাল স্যালাইন। আচ্ছা, which of the following is the most appropriate initial intervention in this case? Most appropriate initial intervention. 29 years older একটা woman আসছে, 12 weeks pregnant, ওকে, এন্ডোক্রাইন ক্লিনিক আসছে, ওই সাসপেক্টেড টিএইচএস লেভেল হচ্ছে তার কম। তার মানে একটা প্রেগনেন্ট লেডি কিন্তু তার হাইপারথাইরয়েডিজম আছে, যেহেতু টিএইচএস এর পরিমাণ কম আর মার্কলি T4 এর পরিমাণ বেশি আছে। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার একটা প্রেগনেন্ট লেডি হাইপারথাইরয়েড আছে, আমরা তাকে কোন ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করব? ডি প্রোপাইল propylthiouracil থাইরয়েড তাহলে আমরা প্রোপাইল থাইরয়েড দিব। আমাদের গাইডলাইনে যেটা আছে যে ফার্স্ট ট্রাইমেস্টার এন্ড ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিং হচ্ছে প্রোপাইল থাইরয়েড। সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে কি দিব? সেকেন্ড থাইরক্সিন carbimazole কার্বিমাজল সরি কার্বিমাজল কার্বিমাজল তাহলে সেকেন্ড ট্রাইমেস্টার এন্ড থার্ড ট্রাইমেস্টারে কিন্তু কার্বিমাজল, ফার্স্ট ট্রাইমেস্টার এবং ব্রেস্ট ফিডিং এর সময় কিন্তু প্রোপাইল থাইরয়েড। Which of the following would you consider as the most likely diagnosis? A 16 years old male comes to the endocrine clinic for review, and he is tall as his peers, but his parents are concerned because he doesn't appear to have the enter puberty. তাহলে লম্বা, পিউবার্টিতে এখন আসে নাই, ল্যাক অফ সেন্স অফ স্মেল, ডায়াগনোসিস একটা কিন্তু চলে আসে আমাদের, যেহেতু তার স্মেল নাই, কি হতে পারে? কালমান সিনড্রোম কালম্যান রাইট, ক্যালম্যান সিনড্রোম। সো এই ক্ষেত্রে আপনার অনেক সময় ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা জিনিস জানতে চাই ক্যালম্যান সিনড্রোমে, সেটা হচ্ছে যদি পেশেন্ট বাচ্চা নিতে চায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন দিতে হবে। পালসেটিং হ্যাঁ। Which of the following is the most appropriate intervention to reduce the progression to type 2 diabetes? Reduce progression করতে কি করতে পারি? 39 years old South Asian origin comes to the endocrine clinic for review. She is 3 month post 3 month post the birth of her third child, and has suffered from the gestational diabetes mellitus in her last 2 pregnancies. She wants to advise about her to reduce the future risk of type 2 diabetes. সো বিপি হচ্ছে বেশি আছে মোটামুটি একটু, 80, 29 হচ্ছে বিএমআই। এখানে হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি, প্ল্যাটলেট, সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিনিন, এইচবিএনসি এর মানটা বেশি আছে 40। তাহলে এই পেশেন্টকে আমরা কি দিতে পারি? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট, HbA1c ভাইয়া নরমাল আছে হ্যাঁ নর্মাল আছে 40, তার মানে 53 নিচে নর্মাল। এখন টাইপ 2 যেন ডায়াবেটিস না হয়, এই জন্য আমরা ইনিশিয়াল যেটা দেওয়া সেটা দিতে হবে। ডায়েট এন্ড এক্সারসাইজ diet and exercise Exactly, so diet and exercise. What is the next most appropriate investigation? Next most appropriate investigation কি হতে পারে? 38-year-old একটা patient, woman, draw your attention to swelling in her neck. আচ্ছা, which she noticed 2 days ago, and she has no palpitation, diaphoresis and weight loss. তাহলে দেখেন hyperthyroidism কোনো ফিচার নাই। So there is no pain, hoarseness or dysphagia. Her medical history is notable only the hypertension, and he only medication atenolol 50. এখানে বিপি হচ্ছে 150/80, পালস হচ্ছে 70, there is 2 into 1 centimeter non-tender nodule on the right loop of the thyroid. No lymphadenopathy is detected.
So reminder of the examinations are developable এবং urea electrolyte creatine liver function calcium phosphate full blood সব normal T3 T4 যা আছে সব normal এখন what is the next most appropriate investigation কি করতে পারি যেহেতু একটা সোয়েলিং আছে তার হাইপারথাইরয়েডিজমের কোনো কিছুর ফিচার টিচার নাই এমনি বলেন না কি কোন ইনভেস্টিগেশন করবেন আল্ট্রাসাউন্ড আল্ট্রাসাউন্ড স্ক্যান তাহলে আমরা আল্ট্রাসাউন্ড সাউন্ড স্ক্যান করে জাস্ট লোকালাইজ করব সোয়েলিংটা কোথায় আর কোনো সোয়েলিং আছে কিনা এটাও দেখতে হবে তারপরে আমরা হচ্ছে নেক্সট স্টেপে এফএনএসি তে যাব যেহেতু তার হাইপারথাইরয়েডিজমের ফিচার টিচার নাই তার মানে এটা ক্যান্সারাস কোনো একটা কন্ডিশন হতে পারে সেই জন্য নেক্সট স্টেপ হচ্ছে আমরা এফএনএসি তে যাব হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হ্যাঁ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট কি দেওয়া যায় 62 ইয়ার্স এর একটা পেশেন্ট প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজম নিয়ে আসছে এজ এ ডায়াগনোসিস কেস তাহলে কি করবেন প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজম হলে ট্রিটমেন্ট কি দিবেন নো না প্রাইমারি অ্যাডেনেক্টমি অ্যাডেনেক্টমি হবে প্যারাথাইরয়েড সার্জারি প্যারাথাইরয়েড অ্যাড্রেনেক্টমি তথা সার্জারি ইয়েস এটা ডেফিনিটিভ ট্রিটমেন্ট 54-year-old একটা পেশেন্ট টাইপ 1 ডায়াবেটিস নিয়ে আসছে ক্লিনিকে অ্যানুয়াল রিভিউ her glycemic control has deteriorated over the past year despite having taken part of DAFNE program and she has evidence of early peripheral neuropathy diabetic neuropathy and visual acuity 6 out of 9 in the both eye which of the following findings of the retinal photography would warrant making an urgent referral to the ophthalmologist heart exuded 5 discs diameter lateral to the optic disc more than the 5 blood hemorrhage where in the retina more than the 5 microaneurysm on the macula neovascularization near the optic disc নিওভাস্কুলারেশন নিউভাস্কুলারাইজেশন neovascularization হলে অবশ্যই আমাকে অপথলমোলজিস্টে রেফার করতে হবে proliferative সে মেইনলি pen retinal photocoagulation pen retinal photo অথবা প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশনে যেতে পারি Okay. Which of the following represent the most appropriate course of action? Most appropriate course of action. 32 years older একটা lawyer present on the non-specific symptom of tiredness নিয়ে আসছে. She is dissatisfied with her GP, arranges a private MRI course of the pituitary. Blood testing private physician revealed the normal THS T3 T4. Cortisol level ও ভালো আছে 560, prolactin level ও normal gonadotropin growth hormone level সবই normal আর pituitary skin level হচ্ছে 0.8 cm microadenoma with no suprasellar extension or compression কোনো symptom নাই আর কি একটা adenoma আছে microadenoma the patient with normal visual field on confrontation আচ্ছা সবকিছুই নরমাল আছে তাহলে তো কিছু দরকার নাই আর কি এর আগে যে একটা কোশ্চেন পাইছিলাম আমরা তাহলে হচ্ছে পেশেন্টকে ডি অবজারভেশন এন্ড রিঅ্যাসুরেন্স অবজারভেশন আর রিঅ্যাসিওর করব আচ্ছা which of the following is the most likely explanation of this result most likely explanation কি 36 years old man present with a family doctor complaining of excessive sweating এবং weight loss palpitation over the past 6 months BP relatively tachycardic আছে pulse 88 fine tremor no goiter BMI 22 thyroid function test performed THS concentration হচ্ছে normal but concentration of both free thyroxine এবং free thioretin যেটা এটাও তার বেশি আছে বাট পেশেন্টের যেটা হচ্ছে গিয়ে THS এর পরিমাণটা নরমাল আছে কিন্তু T3 T4 টা আবার হাইপারথাইরয়েড which of the following is most likely explanation of this result TSS secreting pituitary tumor Graves' disease self administration of the thyroxine presence of heterophilic antibodies in this patient serum thyroid hormone resistance কি হতে পারে heterophilic আচ্ছা self administration of এটা সেলফ অ্যাডমিনিস্ট্রেশন অফ থাইরক্সিন ওকে সো এটা দেখেন কাহিনী administration of thyroxine এখানে ওকে সো কাহিনী দেখেন T3 T4 কিন্তু বেশি তাহলে বেশি যেহেতু এরা তো একটা নেগেটিভ ফিডব্যাক দেওয়ার কথা অবশ্যই পিটুইটারি গ্ল্যান্ডকে আর পিটুইটারি গ্ল্যান্ড যখন নেগেটিভ ফিডব্যাক পাবে THS কিন্তু তখন কমে যাওয়ার কথা বাট THS কমে নাই কি আছে নরমাল আছে বাট নেগেটিভ ফিডব্যাকে তার কমার কথা ছিল
সে ঘাটতেরামি করে কিন্তু কমে নাই, কিন্তু টিএসএস এর পরিমাণ কি আছে, নর্মাল আছে। তার অর্থ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এক্সেসিভ পরিমাণে টিএসএস সিক্রেশন হচ্ছে। ওকে, যেটা T3 T4 মিলাইয়া তারে থামাইতে পারতেছে না, হ্যাঁ, থামায় রাখতে পারতেছে না, সিক্রেশন করতেছে, এবং সিক্রেশন করতে করতে সে নর্মাল যে লেভেলটা সেটা সে মেনটেন করে যাচ্ছে। তার মানে তার প্রবলেম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে। এটাকে বলা হয় সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে, সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম বলা হয়, ডিউ টু পিটুইটারি কারণে হয়েছে আর কি। হ্যাঁ, সো এটার আনসারটা হবে টিএইচএস সিক্রেটিং পিটুইটারি টিউমার। ওকে, কারণ পিটুইটারি গ্ল্যান্ডে একটা টিউমার হয়েছে যেখান থেকে এক্সেসিভ পরিমাণে টিএইচএস সিক্রেশন হচ্ছে, যে সিক্রেশনটাকে T4 এবং T3 বাড়া সত্ত্বেও, মানে তাকে নেগেটিভ ফিডব্যাক দিয়া সেটাকে কমাইতে পারতেছে না। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা টিএসএস সিক্রেটিং কোন একটা পিটুইটারি টিউমার হয়েছে, এটা আমরা ধরে নিব। বাইরে থেকে নিলে তো শুধু T4টা বাড়বে নাকি? হ্যাঁ হ্যাঁ, যদি বাহির থেকে বাইরে থেকে নিত তাহলে সেক্ষেত্রে T4টাই মেইনলি হচ্ছে বাড়তো আর কি। তবে সেক্ষেত্রে টিএসএস কিন্তু আপনার কমতো। হ্যাঁ, কারণ T4 বাড়লে তো টিএসএস এর পরিমাণটা হচ্ছে কমবে। আচ্ছা, আপনারা একটু এই কোশ্চেনটা পড়েন, আমি জাস্ট আসতেছি 15 সেকেন্ড। ওকে ওকে, এটা আনসারটা কি হবে? 24 hour urinary Epinephrine. সেরাম থাইরক্স 24 hour urinary ক্যাটাকুলামাইড Medinefrine category. Caterpillar Epinephrine, এটা মেইন টুর সাথে রিলেটেড। ইয়াপ, তাহলে ফিউকোমোসাইটোমা ডায়াগনোসিস, তাই তো? ওকে, ওই ম্যান 2A আর কি, তাই না? ম্যান 2A তে তো ফিউকোমোসাইটোমা, মেডুলারি কার্সিনোমা যেটা, হ্যাঁ, তার সাথে হচ্ছে প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া, তিনটা জিনিস থাকে 2A তে। ওকে, 49 এ আসি আমরা। চেঞ্জ ইন হুইচ হরমোন ইজ লাইকলি টু বি রেসপন্সিবল ফর হার অ্যামেনোরিয়া। তাহলে শি ইজ ডায়াগনোসড অ্যাজ এ কেস অফ এডিসন ডিজিজ, তার ক্রিয়েটিনের একটু বেশি, পটাশিয়ামটা বেশি, সোডিয়াম কম, যে এডিসন ডিজিজ, তো এটা থাকবেই। আর বাকিগুলো ওকে। A 19 years old woman present with nausea, vomiting এবং dehydration, হ্যাঁ, nausea, vomiting আর সাথে হচ্ছে dehydration. Okay, and she has been unwell for some weeks and passed out while shopping. তাহলে passed out মানে collapse হয়ে গেছিল, was brought to the hospital by ambulance. The only other history of note is that her period stopped a few months ago. তাহলে গিয়ে পিরিয়ড স্টপ। আচ্ছা, এদিকে বিপি ভালো আছে বাট পুস্টরাল ড্রপ 90/60, তাহলে পুস্টরাল ড্রপ আছে তার। অনস্ট্যান্ডিং, হার পালস হচ্ছে 90, রেগুলার, বিএমআই হচ্ছে 19, হার স্কিন লুকস কোয়াইট ট্যান্ড। হ্যাঁ, ওকে, এটা ডায়াগনোস কি বলতে পারি আমরা? এডিসন ডিজিজ তো আছেই, তাই না? কোয়াইট ট্যান্ড, ওকে। সো ওরা বলে দিছে অলরেডি ডায়াগনোস। আদার এক্সামিনেশন ইজ আনরিমার্কেবল। এখন চেঞ্জ ইন হুইচ হরমোন ইজ লাইকলি টু বি রেসপন্সিবল ফর হার অ্যামেনোরিয়া। সো অ্যালডোস্টেরন, কর্টিসল, তারপরে 17 আলফা হাইড্রোক্সিপ্রোজেস্টেরন, ডাইহাইড্রো এপিএন্ডোস্টেরন, তারপরে প্রোলাকটিন, কোনটা হতে পারে? cortisol না কি? 17 আলফা প্রোজেস্টেরন। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয়,
হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ক্ষেত্রে মানে ডি নাম্বার হ্যাঁ এটা হবে আনসারটা অ্যাকচুয়ালি হবে প্রোলাক্টিন লেভেল। হ্যাঁ প্রোলাক্টিন লেভেল কেন, যে সকল পেশেন্টে এডিসন ডিজিজ থাকে আর কি, হ্যাঁ তো তাদের দেখা যায় স্টেরয়েডের পরিমাণটা হচ্ছে কমে যায় বডিতে। তো স্টেরয়েড পরিমাণ যদি কমে যায় তাহলে প্রোলাক্টিনের পরিমাণ হচ্ছে কিছুটা, মানে কর্টিসল তো কমে যায় তাই না এডিসন ডিজিজে, তাদের ক্ষেত্রে দেখা যায় প্রোলাক্টিনের পরিমাণ হচ্ছে বেড়ে যায়। তো প্রোলাক্টিন সিক্রেশন যদি বেড়ে যায় তাহলে আলটিমেটলি পেশেন্টের যে জিনিসটা ডেভেলপ করবে সেটা হচ্ছে অ্যামেনোরিয়া। এটাই হয়েছে আর কি এখানে। তাহলে the modest hyperprolactinemia is reported in case of Addison disease or the glucocorticoid responsive. So in absence of the steroid enhanced hypothalamic dopaminergic tone is thought to lead to the hyper-responsiveness of the lactotrope to thyrotropin releasing hormone, which result in elevated prolactin level. If prolactin is elevated significantly, this can lead to symptoms of hyperprolactinemia, which include the cessation of means. Just এইটুকু একটু খেয়াল রাখতে হবে আর কি, এডিসন ডিজিজের ক্ষেত্রে প্রোলাক্টিন লেভেলটা হচ্ছে বেড়ে যায়, সেজন্য অ্যামেনোরিয়া ডেভেলপ করে। Which of the following is most likely to confirm the underlying cause of her problem? Cause of her problem. Okay. So এখানে আমরা যদি একটু ইনভেস্টিগেশন গুলো খেয়াল করি, টিএইচএস এর মানটা 1.5 আর ফুল ব্লাড কাউন্ট ক্ষেত্রে আচ্ছা ফ্রি থাইরক্সিন হচ্ছে 6.4 আর থাইরয়েড স্টিমুলেটর আছে প্রথম থেকে পড়ি। 35 years old woman comes to see you with a history of cold intolerance, weakness এবং constipation for 3 months। তাহলে এইটুকু দিয়ে আমরা ধরেই ফেলতে পারছি যে এটা হাইপোথাইরয়েডিজম। Her period are regular but scanty, so she has never been pregnant। তাহলে মানে পিটুইটারি তো কোনো একটা ঝামেলা হয়েছে যার জন্য প্রেগন্যান্সি কোনো হয় নাই, never been pregnant। Her history is significant for hypertension, peptic ulcer disease. Her family history includes hypertension and diabetes. She takes ranitidine 150 mg BD and sustained release nifedipine 60 mg daily। ডোকোসিনেট সোডিয়াম হচ্ছে 100 মিলিগ্রাম 3 টাইম পাচ্ছে, স্টেরয়েড কিন্তু নিচ্ছে। আচ্ছা হার পালস হচ্ছে 58 কমে গেছে, আবার এদিকে ব্লাড প্রেশার 135/19। হার স্কিন ইজ ড্রাই স্কেলি and she has huge up reflexes, agap reflexes, and the rest of the examination normal. Test shows the normal serum biochemistry except creatine kinase যেটা হচ্ছে 300 একটু বেশি আছে, আর ফুল ব্লাড কাউন্ট করছে থাইরক্সিনের পরিমাণ 6.4 কমের দিকে, আর টিএইচএস এর পরিমাণ হচ্ছে 1.5, মানে সবই একটু কম কম আছে আর কি। হ্যাঁ সো হাইপোপিটুইটারিজমের কিছুটা ফিচারও আছে। Which of the following is the most likely to confirm the underlying cause of the problem? Free triiodothyronine করব, থাইরয়েড আল্ট্রাসাউন্ড স্ক্যান, থাইরয়েড আপটেক স্ক্যান, পিটুইটারি এমআরআই করব, অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি টেস্ট করব, কি করতে পারি? এমআরআই। হ্যাঁ এক্স্যাক্টলি এমআরআই করতে হবে। পিটুইটারি গ্ল্যান্ডে এখন যেটা হয়েছে পেশেন্টের সেটা নন ফাংশনিং কোন একটা অ্যাডেনোমা হয়েছে আর কি। হ্যাঁ যেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডকে সাপ্রেস এটা করে। সব মিলে কি ভাই এটা ম্যান ওয়ান বুঝাচ্ছে নাকি পিটুইটারি আবার? ম্যান ওয়ান বলতে ম্যান ওয়ানে তো আপনার প্রোলাক্টিনোমা থাকবে, তারপর ইনসুলিনোমা থাকবে, প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া থাকবে, গ্যাস্ট্রিনোমা থাকবে। গ্যাস্ট্রিনোমা সো এটা ম্যান ওয়ান চিন্তা করলে আমরা তাহলে এদিকে হচ্ছে পেপটিক আলসার ডিজিজ আছে তাই না, একটা গ্যাস্ট্রিনোমা আমরা গ্যাস্ট্রিনোমা হ্যাঁ আবার আমরা যদি ডায়াবেটিস ওরা যে পয়েন্টটা দেয় নাই কোল্ড ইনটলারেন্স আবার হাইপোথাইরয়েডিজমের সাথে যেটা ম্যান ওয়ানের সাথে মিলে না, মানে এটা হচ্ছে আচ্ছা। পিটুইটারি গ্ল্যান্ডে কোনো একটা টিউমার হয়েছে যেটা হচ্ছে নন ফাংশনিং আর কি। ঠিক আছে নন ফাংশনিং যেটা হচ্ছে তার গ্রোথ বাড়তেছে, যেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের টিস্যু যে নর্মাল টিস্যুগুলো আছে সেগুলোকে চাপাইয়া তাদের ফাংশনগুলোকে নষ্ট করে ফেলছে, যার জন্য দেখেন এখানে কিন্তু আমার T4 এর পরিমাণটা কম, মানে সেই তুলনায় টিএইচএস আরো বাড়ার কথা ছিল কিন্তু বাড়ে নাই, তার মানে পিটুইটারি গ্ল্যান্ডের সেলগুলো ফাংশনিং না। ঠিক আছে এটাতে বোঝায় যে এটা হচ্ছে নন ফাংশনিং কোনো একটা গ্রোথ হয়েছে। তো এই জন্য আমরা হচ্ছে একটা এমআরআই করব, করে দেখবো এটা কি মাইক্রো অ্যাডেনোমা নাকি ম্যাক্রো অ্যাডেনোমা টাইপ কিছু হইলো। তো সেই জন্য আমাদের বেস্ট ইনিশিয়াল ইনভেস্টিগেশন হচ্ছে পিটুইটারি এমআরআই করতে হবে আর কি, পিটুইটারি এমআরআই। Okay, so 35 years old HIV positive man is evaluated for the weight loss and weakness and has been found to have disseminated tuberculosis আছে। On examination has hypotensive and hyperpigmentation of the mucosa, elbows এবং skin crease।
Right. Which one of the following is likely to be found on this condition? তাহলে ডায়াগনোসিস কি বলতে পারি এটা? disease. হুম। তাহলে এই ক্ষেত্রে আমরা তো এই ক্ষেত্রে আমরা কোন ইলেকট্রোলাইটটা কি পাবো? সোডিয়াম কি বেশি পাবো না কম পাবো? আর পটাশিয়াম বেশি পাবো। সেরাম পটাশিয়াম তাহলে যেহেতু এডিসন ডিজিজ, সো আমরা তাহলে টিবি, অ্যাড্রেনাল টিবি হয়েছে আর কি, সেখান থেকে তার এডিসন ডিজিজ ডেভেলপ করছে। সো এই ক্ষেত্রে আমরা D, পটাশিয়াম লেভেলটা হচ্ছে বেশি পাবো আর সোডিয়াম লেভেলটা হচ্ছে কম পাবো, decrease. ডিক্রিজড। Okay, so 30 years old woman present to her GP with a history of amenorrhea, galactorrhea নিয়ে আসছে। তাহলে amenorrhea, galactorrhea. So she's keen to become pregnant and has been trying to conceive for 9 months. তাহলে দেখেন গ্যালাক্টোরিয়া যেহেতু আসছে, মিল্ক সিক্রেশন যেহেতু বাড়তেছে, তার সাথে amenorrhea, তাহলে একটা হরমোন তো আমি মাথায় নিয়ে আসতে হবে, তাই না? প্রোলাকটিন। So she's of normal weight and has no other constitutional symptoms. THS এর পরিমাণ 2.6 but T4 এর পরিমাণ 16.7. BMI 23 and he has no evidence of hirsutism or acne. Which of the following is most likely to be the reason for her symptoms? Drug treatment, she is on for asthma, hypothyroidism, hyperthyroidism, PCOS, pituitary microadenoma. Yep. হাইপারথাইরয়েডিজম তো বলতে পারবো না, এখানে THS এর পরিমাণ কিন্তু 2.6 আর T3-4 পরিমাণ তো নরমালি আছে। হ্যাঁ, তার মানে পেশেন্টের এখানে যেটা হয়েছে প্রোলাক্টিনোমা হয়েছে আর কি, পিটুইটারি গ্ল্যান্ডে, ঠিক আছে? প্রোলাক্টিনোমা হয়েছে, যার জন্য তো তার প্রোলাক্টিন সিক্রেশনটা তার বেশি। প্রোলাক্টিন সিক্রেশনটা বেশি হওয়ার জন্য কিন্তু তার অ্যামেনোরিয়া ডেভেলপ করছে আর কি। হ্যাঁ, প্রোলাক্টিন সিক্রেশনটা বেশি হওয়ার জন্য। সো এটা মোস্ট লাইকলি পিটুইটারি মাইক্রো অ্যাডেনোমা হবে আর কি, কারণ যেহেতু ভিজুয়াল ফিল্ডের কোনো প্রবলেম বলে নাই, কারণ পিটুইটারি ম্যাক্রো অ্যাডেনোমা যদি হয়, সে কিন্তু অপটিক কাজমাতে চাপ দিবে, তখন কিন্তু বাইটেম্পোরাল সুপিরিয়র কোয়াড্রান্টেনোপিয়া ডেভেলপ করবে। তো এই ধরনের ফিচার কিন্তু ওরা কথায় বলে নাই। তার মানে এটা হচ্ছে ছোট্ট একটা অ্যাডেনোমা হয়েছে, যেটা হচ্ছে 1 সেন্টিমিটার হচ্ছে কম বা 10 মিলিমিটার হচ্ছে কম। সো এটা আমাদের এসফোর তার সিমটমের জন্য দায়ী হচ্ছে, এটাই হবে পিটুইটারি একটা মাইক্রো অ্যাডেনোমা, যেটা প্রোলাক্টিনোমা আমরা বলতে পারি, যেহেতু পেশেন্টটা কনসেপ্ট করতে চাচ্ছে, বাচ্চা নিতে চাচ্ছে কিন্তু পারতেছে না, এবং তার গ্যালাক্টোরিয়া আছে, তার সাথে হচ্ছে অ্যামিনোরিয়া আছে। Which of the following best fit with the underlying condition of in this case? Best fit underlying condition in this case. 52 years old man is sent by his GP for the urgent review. He has had type 2 diabetes for the 10 years and is treated with the metformin, sitagliptin, glycazide. BMI হচ্ছে তার SB1C এর মান হচ্ছে 90, অনেক বেশি। For the past week, he has feeling severe aching pain and paresthesia in her thigh. He also complains the anorexia and weight হচ্ছে 3 kilo weight loss হয়েছে। On clinical examination, he has proximal muscle weakness আছে তার, হ্যাঁ, proximal muscle weakness, right? So which of the following is the best fit with the underlying condition in this case? 80% patient recover fully from this condition. Commencing insulin therapy is the mainstay of the treatment. Recovery from this condition will occur over 1 year. The condition is more common in type 1 diabetes, and weight loss is unlikely to related to the diagnosis. কি হতে পারে? ডায়াবেটিক অ্যামিলোট্রপি এটা এক্স্যাক্টলি, ঠিক আছে, ডায়াবেটিক অ্যামায়োট্রপি ডেভেলপ করছে। ইনসুলিন দিলে ভালো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তাহলে ডায়াবেটিক অ্যামায়োট্রপিতে আমাদের কোন জিনিসটা দিতেই হবে পেশেন্টকে? ইনসুলিন দিলে ভালো হয়ে যাবে। ইনসুলিন দিতে হবে। হ্যাঁ, ইনসুলিন ইজ দ্য মেইনস্টে অফ দ্য ট্রিটমেন্ট। Okay, so which of the following is the most likely causes of our hyponatremia? Most likely causes, 56 years old একটা পেশেন্ট কার্বামাজেপিন পাচ্ছে। আচ্ছা, কোনো কোশ্চেনে যদি কার্বামাজেপিন পান, তার সাথে হাইপোনেট্রিমিয়া পেয়ে যান, একটা ডিডি অবশ্যই মাথায় নিতে হবে, কি সেটা? কি হতে? সিয়াত, এক্স্যাক্টলি, হ্যাঁ, সিয়াত। কারণ কার্বামাজেপিন খুব কমনলি ইনভেরিয়েবলি সিয়াত করে থাকে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমরা হাইপোনেট্রিমিয়ার সাথে পটাশিয়ামটা একটু মিলাইতে হবে। দেখেন পটাশিয়ামটা কিন্তু নর্মাল আছে, তার মানে হাইপোনেট্রিমিয়া আছে, সো এটা ডিউ টু সিয়াদের জন্য ডায়ালুশনাল হাইপোনেট্রিমিয়া হয়েছে আর কি। তার কজ অফ হাইপোনেট্রিমিয়া হচ্ছে সিয়াদ।
Which of the following is contraindication in the treatment of GLP-1 analog? Increased body mass index, history of gastroparesis, history of hypoglycemia, background retinopathy, smoking history. Yes. গ্যাস্ট্রোপ্যারেসিস। B, গ্যাস্ট্রোপ্যারেসিস gastroparesis. Right. গ্যাস্ট্রোপ্যারেসিস GLP-1 দিলে গ্যাস্ট্রোপ্যারেসিস হয়। যদি কোনো পেশেন্টের গ্যাস্ট্রোপ্যারেসিস আরো থাকে তাহলে তার আরো বেশি হবে। ইভেন GLP-1 খুব কমন সাইড ইফেক্ট আরো করে থাকে, সেগুলো হচ্ছে আমাদের নজিয়া এবং ভমিটিং। হ্যাঁ, নজিয়া বাপ কিন্তু খুব করে কমনলি। What is the name of the rash that she most likely has? A 52 years old woman known as a man one, a syndrome present to her endocrinologist because of recent diagnosis of type 2 diabetes. Okay, type 2 diabetes. She has also unintentionally lost 5 kilo in weight. Endocrinologist noticed a rash. তাহলে টাইপ 1 ডায়াবেটিস, আচ্ছা সরি ম্যান 1, হ্যাঁ আচ্ছা এখানে টাইপ 2 ডায়াবেটিস, ওয়েট লস আছে এবং একটা র্যাশ ডেভেলপ করছে। ওকে, সো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য র্যাশ দ্যাট শি হ্যাজ ইরাথেমা ক্রনিকা মাইগ্রেন্স, অ্যাকান্থোস নিগ্রিকাস, পেনিকুলাইটিস, ইকথায়োসিস, নেক্রোলাইটিক মাইগ্রেটরি ইরাথেমা। নেক্রোলাইটিক মাইগ্রেটরি ইরাথেমা। তাহলে এটা ডায়াগনোসিস কি বলবো আমরা? এটা ডায়াগনোসিস কিন্তু গ্লুকাগোনুমা, ঠিক আছে? এটা ডায়াগনোসিস গ্লুকাগোনুমা। গ্লুকাগোনুমাতে গ্লুকোজের পরিমাণ বাড়ে। আর নেক্রোলাইটিক মাইগ্রেটরি ইরাথেমা যেটা, এটা কিন্তু আমাদের গ্লুকাগোনুমাতে আমরা পেয়ে থাকি। একদম স্কিনটা মানে ব্লিস্টারিং টাইপ অফ লেশন ডেভেলপ করে রেস্টেস হয় আর কি। আর গ্লুকাগোনুমা তো কাইন্ড অফ ক্যান্সারাস কন্ডিশন, সো এখানে কিন্তু ওয়েট লস হয়। সো এই জন্য এখানে কিন্তু পেশেন্টের ওয়েট লস আছে 5 কিলো। Okay. Which of the following would be the investigation of choice for this patient to determine the degree of retrosternal involvement? তার মানে থাইরয়েড গ্ল্যান্ডে কোনো একটা তার সোয়েলিং হয়েছে, রেট্রোস্টার্নাল ইনভলভমেন্ট আছে কি নাই ইনিশিয়ালি দেখার জন্য আমরা কোন টেস্টটা করব? আলট্রাসাউন্ড করব না সিটি করব? সিটি। তাহলে ইনিশিয়ালি কিন্তু আমরা সিটি করব, সারাউন্ডিং ইনভলভমেন্ট হয়েছে কিনা, মেটাস্টেসিস বা স্টেজিং পারপাস যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ইনিশিয়ালি সিটি স্ক্যান করব। What is the next? ভাইয়া তাহলে আলট্রাসাউন্ড কখন বলবো আর সিটি কখন বলবো? আপনি জাস্ট একটা থাইরয়েড একটা গ্ল্যান্ডে একটা নডিউল আছে, হ্যাঁ সাসপেক্ট করলেন নডিউল আছে, সেটা দেখার জন্য আমরা হচ্ছে আলট্রাসাউন্ড করব। কিন্তু সারাউন্ডিং স্ট্রাকচার ইনভলভ করছে কিনা, কম্প্রেশন আছে কিনা, মেটাস্টেসিস হয়েছে কিনা, সেগুলো স্টেজিং পারপাস, সেগুলোর জন্য আমরা সিটি করব আর কি। আচ্ছা, 42 years old man present with a headache and blood vision for a few weeks. Investigation shows prolactin level কিন্তু অনেক বেড়ে গেছে। তাহলে এখানে হেডেক, ব্লাড ভিশন, প্রোলাক্টিন লেভেল অনেক বেশি, এটা ডায়াগনোসিস আমরা কি বলবো? প্রোলাক্টিনোমা। So on further questioning, he admitted loss of interest in the sexual intercourse over the past few months and general feelings of lethargy, CT of the brain, large pituitary mass, encouraging the optic chiasma को চাপ দিতেছে। তার মানে optic chiasma যেটা ধরছে সেটা হচ্ছে ম্যাক্রোপ্রোলাক্টিনোমা, মিডলাইন শিফটিং আছে। What is the next most appropriate treatment? তাহলে প্রোলাক্টিনোমার একদম ভিজুয়াল ফিল্ড ইনভলভমেন্টও হয়ে গেলে আমরা কি দিয়ে ট্রিটমেন্ট করব? ড্রাগস ট্রিটমেন্ট, তাই না? ডোপামিন। হ্যাঁ, তাহলে অ্যাগনিস্ট দিতে হবে, ব্রোমোক্রিপ্টিন, ক্যাবারগুলিন, এই সকল ড্রাগ দিয়ে আমরা হচ্ছে তাকে ট্রিটমেন্ট করব। Which of the following is the most useful next investigation? হ্যাঁ, মোস্ট ইউজফুল নেক্সট ইনভেস্টিগেশন কি করতে পারি? আচ্ছা, এখানে স্টুল ভলিউম 3.5 লিটার, অনেক বেশি। ফিকাল ফ্যাট 3.9, এটা জানি না বেশি না কমে। এন্ডোমাইসিল অ্যান্টিবডি হচ্ছে নেগেটিভ, মানে সিলিয়াক নাই। বাইকার্বনেট লেভেল কমে গেছে, মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপারক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, যেহেতু ক্লোরাইড লেভেল বেশি, আবার হাইপোক্যালিমিয়া, তাহলে হাইপারক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস, সাথে হচ্ছে হাইপোক্যালিমিয়া। আচ্ছা, এবার আমরা যদি একটু অ্যানায়ন গ্যাপটা করতে চাই, সোডিয়াম পটাশিয়াম যদি চিন্তা করি, তাহলে আস্তে আস্তে এখানে আমাদের 139.1, আর ক্লোরাইড আর বাইকার্বনেট হচ্ছে আমাদের ক্লোরাইড আর বাইকার্বনেট হচ্ছে
নর্মাল Normal NM NM নর্মাল 6 আসে Normal. 6 নর্মাল অ্যানায়ন গ্যাপ রাইট। তাহলে নর্মাল অ্যানায়ন গ্যাপ হাইপারক্লোরিক মেটাবলিক অ্যাসিডোসিস আছে আর কি, পটাশিয়াম কম। আচ্ছা, RTA হতে পারে। আরটিএ হতে পারে, কিন্তু এখানে আবার ওরা ফিকালের ইয়ার পরিমাণ বেশি দিচ্ছে তো। ডায়রিয়া তো অবশ্য নর্মাল অ্যানায়ন গ্যাপ থাকে, স্টুল ভলিউম হচ্ছে তার বেশি আছে। আচ্ছা, 32 years old man have a clinic for review. He has suffered from the profuse watery diarrhea. এই যে বলেছে ডায়রিয়া ওভার দ্য পাস্ট ফিউ মান্থ, প্রফিউজ ওয়াটারি ডায়রিয়া ফিউ মান্থ ধরে, কয়েক মাস ধরে কিন্তু হচ্ছে। হ্যাজ মাল্টিপল নেগেটিভ স্টোল কালচার, তাহলে কোনো ইনফেকশন না। He works as a taxi driver and has been forced to go on the long-term sick leave because of problem. He says diarrhea is profuse and watery and doesn't seems to reduce the related to her food. Food এর সাথে related না. He lost few kilos weight over the past 2 months and she feels thirsty all the time and drinking copious amount of water to keep up the GI losses. BP comment দিকে pulse push or drop 15, আচ্ছা BMI 22, rectum হচ্ছে empty। আচ্ছা, অপশনগুলো কি দেওয়া আছে? Which of the following is the most likely, most useful next investigation? Plasma BIP, 24-hour catecholamine, HIA করব, D Gyrus absorption test, hydrogen breath test. তাহলে প্লাজমা হ্যাঁ, এটা একটা স্মল ইন্টেস্টাইনাল টিউমার মনে হচ্ছে, সেটাতে ভিআইপি করা, হুম, ভিআইপির সাথে মিলে যায়। ভিআইপি করতে হবে যেহেতু কয়েক মাস ধরে তার ডায়রিয়া হচ্ছে এবং একটু প্রফিউজ ওয়াটারে ডায়রিয়া। হ্যাঁ, ভিআইপি ওমা মানে ভিআইপি স্মল ইন্টেস্টাইনাল। কমে গেছে, ডিহাইড্রেশন তো আছে, সিভিয়ার ওয়াটারি ডায়রিয়া, এটা বিআইপোমা। ডায়রিয়া তো একটা কজ ভাই, হাইপারক্লোরামিক নরমাল এনার্জি মেটাবলিক অ্যাসিডোসিস। ডায়রিয়া একটা কজ, ইয়েস। ওকে, সো এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ম্যানেজমেন্ট অফ চয়েস ইন দিস পেশেন্ট? হ্যাঁ, ম্যানেজমেন্ট অফ চয়েস ইন দিস পেশেন্ট। 24 years old woman referred to the GP. She has 10 weeks pregnant, 10 সপ্তাহ, complaint of anxiety and inability to sleep. So blood test revealed T4 এর পরিমাণ 160 T4, okay, and 3 T4 হচ্ছে টোটাল থাইরক্সিন যেটা আছে 160, টোটালটা বেড়ে গেছে যেহেতু প্রেগনেন্ট, টোটালটা বেশি আর কি। আর T4 এর পরিমাণ 217, আচ্ছা 27, সরি, বেশি আছে। আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হচ্ছে আপনার 0.2, কমের দিকে, তার মানে প্রেগন্যান্সির ইনিশিয়াল একটা কন্ডিশন, তাই না? তো কোন ম্যানেজমেন্ট আমরা তার জন্য চুজ করব? কমেন্স লরিক্স থেরাপি, কমেন্স থেরাপি, অবজার্ভ এন্ড রিপিট থাইরয়েড ফাংশন টেস্ট 1 month, আর স্টার্ট হাই ডোজ কার্বিমাজল এন্ড থাইরক্সিন কনকমিটেন্টলি মেজার অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি লেভেল। হ্যাঁ, বি প্রোপাইল থাইরোইউরেসিন। প্রোপাইল থাইরয়েড রিপিট থাইরয়েড ফ্রি ফাংশন T4 বেশি আছে, ফ্রি T4 বেশি আছে, ফ্রি T4 বেশি আছে। এখানে যেটা হচ্ছে গিয়া পেশেন্টের 10 উইকস অফ প্রেগনেন্ট, তাই না? প্রেগনেন্সির ইনিশিয়াল কন্ডিশনটা কিন্তু হাইপারথাইরয়েড, কারণ ওই যে বিটা এসসিজির পরিমাণ বেড়ে যায় ইনিশিয়াল পয়েন্টটা। প্রিভিয়াসলি সে কিন্তু ডায়াগনোসড কেস অফ, মানে তার থাইরয়েড মানে থাইরোটক্সিকোসিস এই ধরনের কেস না। তার ইনিশিয়াল ফর্মটা হচ্ছে 10 সপ্তাহ একটা প্রেগনেন্ট লেডি, তার ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়া যে T4 এর পরিমাণ টোটালের পরিমাণটা কিন্তু বাড়ছে। টোটালটা তো বাড়বে কারণ এস্ট্রোজেন বেশি থাকে, থাইরোগ্লোবুলিন প্রোডাকশন বেশি হয়, আর থাইরোগ্লোবুলিন প্রোডাকশন যদি বেশি হবে, থাইরোগ্লোবুলিনের সাথে T4 এগুলো হচ্ছে অ্যাটাচড হয়ে থাকে, তাই না? তার মানে টোটাল থাইরক্সিনের পরিমাণ বাড়ছে। বাট ফ্রিটা কিন্তু জাস্ট আপার লেভেলে একটু বেশি, যেটা আমরা নর্মাল প্রেগনেন্সিতে আমরা এটা পেয়ে থাকি আর কি। হ্যাঁ, প্রেগনেন্সি নর্মালি কিন্তু আমরা একটু পেয়ে থাকি। আর থাইরয়েড স্টিমুলেটিংটা লোয়ার দিকে, বাট নট মাচ লেস, লেস দেন 0.05 এরকম টাইপ না, মানে হাইপার থাইরয়েড স্টেটে না, মানে লোয়ার সাইডে থাকে। কারণ বিটা এসসিজি যখন সিক্রেশন বাড়বে তখন টিএসএস এর সিক্রেশন কিন্তু কমে যায়। বিটা এসসিজি টিএসএস কে মানে নেগেটিভ ফিডব্যাক দিয়ে তাকে কমায় দেয়। এই জন্য প্রেগনেন্সির ইনিশিয়ালি আমার বিটা এসসিজির পরিমাণটা হচ্ছে কমে যায়, সরি টিএসএস এর পরিমাণ কমে যায় ডিউ টু বিটা এসসিজির জন্য। এই জন্য আমরা তাকে একটু অবজার্ভ করব, তারপরে থাইরয়েড ফাংশন টেস্ট করব। যদি দেখি যে না সে হাইপার থাইরয়েড স্টেটে আছে, হ্যাঁ, তখন আমরা যেটা করব গিয়ে সে তখন আমরা তার অ্যান্টিথাইরয়েড শুরু করব, আদারওয়াইজ নো। সো অবজার্ভ এন্ড রিপিট থাইরয়েড ফাংশন টেস্ট ইন 1 month। ওকে, তাহলে আমরা যেটা করব নেক্সট ক্লাসে, নেক্সট সেশন থেকে আগামীকাল আর কি, আমরা হচ্ছে 61 থেকে হচ্ছে শুরু করব।
So, আপনাদের এখানে কিছু কাজ আছে, কাজ হচ্ছে আপনাদেরকে কিছু কোশ্চেন তো পড়তে হবে। হোমওয়ার্ক হিসাবে থাকবে 300 থেকে, হ্যাঁ, 300 থেকে 330, 30টা কোশ্চেন, ঠিক আছে? 301 থেকে 330, 30টা কোশ্চেন হচ্ছে আপনাদের মানে হোম টাস্ক থাকবে আর কি। কালকে আমাদের সেশন শুরু হওয়ার মধ্যে ইনশাল্লাহ আপনারা এইটুকু কমপ্লিট করে ফেলবেন।